ভাইয়া, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার সব কাজ করে দিব। তোমার প্যান্ট ধুয়ে দিব, তোমাকে খাবার বেড়ে দেব, তোমার মাথা টিপে দেব, আর তোমাকে অনেক ভালোবাসবো। সব কিছু করব। তুমি আমাকে বিয়ে করবে? পরন্ত বিকেলে নদীর পাড়ে বসে নদীর অপরূপ দৃশ্য দেখছিলাম। তখনই পিছন থেকে একটা বাচ্চা কণ্ঠের মেয়ে কথাগুলি বলে উঠল। পিছনে তাকিয়ে দেখি আমার চাচাতো বোন পুতুল, বয়স 7, তৃতীয় শ্রেণীতে পড়ে। এই বয়সেই প্রচণ্ড ইচড়ে পাকা হয়েছে। সবসময় আমার পিছনে ঘুরঘুর করে এবং ভালোবাসার কথা বলে। এটা আমাদের পরিবারের সবাই জানে। পুতুলের এমন পাগলামি দেখে কেউ কিছু বলে না, কারণ সে আমার ছোট চাচা চাচির একমাত্র মেয়ে। অনেক সাধনার পর পুতুলকে পেয়েছে তারা, এবং পুতুলে আমার মা বাবারও অনেক আদরের। বলা যায় আমার থেকেও বেশি প্রিয় সে। আমিও পিচ্চিটাকে কম ভালোবাসি না। যখন যা আবদার করে তখন তাই করি। সবাই পিচ্চিটার এমন পাগলামিগুলো মজা ভেবে উড়িয়ে দেয়। সবাই ভাবে বড় হয়ে গেলে আর এমন পাগলামি করবে না। তবে ওর এমন পাগলামির পিছনে হয়তোবা দোষী আমি নিজেই, কারণ আমরা যৌথ পরিবার। আমার বাবা এবং ছোট চাচা 2 ভাই তারা, আর বেঁচে আছে শুধু দাদি। পুতুলের যখন জন্ম হয় তখন ওকে আমি শখের বশবর্তী হয়ে কোলে নিয়েছিলাম। তখন আমি ক্লাস 3তে পড়ি। ছোট বাচ্চাদের সবাই আদর করে, এটাই স্বাভাবিক। আমিও তার বিকল্প নই। আমি প্রথমে পুতুলের কপালে একটা চুমু খাই, সঙ্গে সঙ্গে পিচ্চিটা নড়ে চড়ে উঠল। হয়তোবা ভালোবাসার প্রথম পরশ পেয়েছিল, তাইও কেঁপে উঠেছিল। তারপর যখন ওর গালে চুমু খেতে যাব তখনই ওর মুখটা ঘুরিয়ে নেই এবং তার ঠোঁটে আমার ঠোঁট লেগে যায়। ঠিক সেই সময় থেকেই মেয়েটা আমার পিছনে লেগে আছে। হয়তো বাঁধনটা সেখানেই বেঁধে দিয়েছে উপর থেকে। জন্ম হওয়ার পর থেকে পিচ্চিটা খুব কাঁদছিল, কিন্তু যখনই আমার ঠোঁটের স্পর্শ পেল ঠিক তখনই কেন জানি না একদম কান্না বন্ধ এবং খিলখিল করে হাসতে লাগলো। সবাই এটা দেখে অবাক হয়েছিল বটে, কিন্তু আমিও সেদিন অনেকটা খুশি হয়েছিলাম। যেটা একজন মা করতে পারল না, আমি সেটা করে দেখিয়েছি। দাঁত ছিল না, তবুও তার হাসিটা অনবদ্য। পিচ্চিটা দেখতে ছোট থেকে একদম পুতুলের মতো, তাই আমি পিচ্চিটাকে পুতুল বউ বলে ডাকি। সবাই ওকে পুতুল বলে, আর আমি ডাকি পুতুল বউ বলে। আমি পুতুলের হাত একটু শক্ত করে ধরে কাছে টেনে বসালাম। দুধে আলতা গায়ের রং, তাই একটু ছোঁয়া পেতেই সাদা জায়গা লাল হয়ে গেছে। ওর কানটা একটু টেনে দিয়ে বললাম, এই ইচড়ে পাকা, তুই কি কখনো ঠিক হবি না? সব সময় এত পাকা পাকা কথা বলিস কেন? পড়ালেখা শেষ করে বিয়ের উপযুক্ত হয়ে বিয়ের কথা বলবি। পিচ্চিটা আমার কাছে আরো একটু চেপে বসলো। আমি পড়াশোনা শেষ করে আমাকে বিয়ে করবে? মহা মুশকিলে পড়লাম তো। এ তো দেখি শুধু আমাকেই বিয়ে করতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিয়ে করব, তবে আগে তুই বড় হয়ে বিয়ের উপযুক্ত হবি, তারপর। পিচ্চিটা ইয়াহু বলে চিৎকার করে ঠাস করে আবার গালে একটা চুমু খেয়ে বাড়ির দিকে দৌড় লাগালো। কি সাংঘাতিক মেয়েরে বাবা! ইচ্ছে করছে এখনই ওকে ধরে 2 ঘা লাগিয়ে দেই। পরক্ষণেই ওর তিরিং বিরিং করে লাফিয়ে দৌড়ানো দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। পিচ্চিটাকে মারামারি নিয়ে ও যত মুশকিল, কাউকে ওর গায়ে হাত লাগাতে দেই না। এমনকি পুতুলের মা বাবাও পুতুলকে মারার সাহস পায় না আমার ভয়ে, কারণ পুতুলকে শুধু আমি একাই মারি, আর কাউকে মারতে দেই না। মনে হয় পুতুল আমার নিজস্ব সম্পত্তি, তাই আমি একাই ওর উপর অধিকার খাটাতে পারি, আর কেউ পারে না। আমার এমন কাণ্ড দেখে সবাই শুধু হাসে। পুতুলকে যখন তার মা মারতো তখন প্রচন্ড রেগে যেতাম। সেই থেকে আর চাচি পুতুলের গায়ে হাত তোলে না। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম, চাচিকে দেখলাম রান্নাঘরে, হয়তো চা নাস্তা বানাচ্ছে। আমি চাচির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, ছোট মা, পুতুল বউ কোথায়? ও মুগ্ধ বাবা, তুই এসেছিস? ঘরে গিয়ে দেখ, টিভিতে কার্টুন দেখছে। আমি কপট রেগে গেলাম। এটা কি তার টিভি দেখার সময়? তুমি ওকে পড়তে বসাওনি কেন? আমার কি সে সাধ্য আছে যে ওকে পড়াতে বসাবো? একমাত্র তুই তো পারিস। দাঁড়াও, ওর কান দুটো আমি মলে দিচ্ছি। এই বলে আমি ছোট চাচির ঘরে গেলাম। ঘরে গিয়ে তো আমি অবাক, কারণ পুতুল টিভি না দেখে বই নিয়ে পড়তে বসেছে। হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে। মেয়েটা আমাকে প্রচুর ভয় পায়। পুতুল আমাকে দেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাই, আমার জন্য চকলেট নিয়ে এসেছো? পিচ্চিটার সব আবদারগুলোর মধ্যে অন্যতম একটা আবদার হলো তার চকলেট চাই। পড়া শেষ করে রাতের ডিনারের পর চকলেট পাবি। তুই পড়তে থাক, আমি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে আমি আমার রুমে এসে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আবার ছোট চাচির ঘরে গেলাম বই নিয়ে।
আমিও পড়ি এবং পিচ্চিটাকেও পড়াই। আমি এবার নবম শ্রেণীতে পড়ি। আমি গিয়ে পড়ার টেবিলে বসলাম। পিচ্চিটাও সুরসুর করে আমার কাছে আসলো। পুতুল বউ, তোকে কালকে একটা কবিতা মুখস্থ করতে বলেছিলাম না, মুখস্থ হয়েছে? পিচ্চিটা মাথা বাঁকিয়ে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, মুখস্থ হয়েছে। তাহলে এখন সেটা না দেখে খাতায় লিখে দে আমাকে। ঠিক আছে ভাইয়া। পিচ্চিটাকে কবিতা লিখতে দিয়ে আমি অঙ্ক করতে লাগলাম, কিন্তু কিছুতেই অঙ্কটা সমাধান করতে পারছি না। খানিকক্ষণ পর মা আর ছোট মা নাস্তা নিয়ে আসলো। ছোট মাকে দেখার সঙ্গে সঙ্গে বললাম, দেখো না ছোট মা, আমি কিছুতেই অঙ্কটা মেলাতে পারছি না, একটু বুঝিয়ে দাও না। আমার ছোট চাচি মাস্টার্স কমপ্লিট করেছে আর আমার মা সামান্য একজন ইন্টার পাস, কিন্তু আমার ছোট চাচি কখনো আমার মাকে শিক্ষা নিয়ে খোটা দেয়নি, সব সময় বড় বোনের মতোই সম্মান করে। এতেই বোঝা যায় সে একজন সুশিক্ষিত। আমাদের সমাজে এমন হাজারো মানুষ আছে যারা নিজের থেকে স্বল্প শিক্ষিত মানুষদেরকে অপমান করে। মুখে মুখে অপমান না করলেও ব্যবহারে বুঝিয়ে দেয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে, কিন্তু অমানুষকে মানুষ করতে পারে না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাও জরুরি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে আপনি একটা মানুষকে মূর্খ বলতে পারেন না, বরং মূর্খ হচ্ছে তারাই যারা শিক্ষা এবং শিক্ষিতের মূল্য দিতে জানে না। চাচি আমার কাছে এসে টেবিলে নাস্তা রেখে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আগে নাস্তাটা করে নাও, দুজনে তারপর বুঝিয়ে দিচ্ছি। তারপর আমরা দুজন নাস্তা করলাম আর আমাদের দুই মা বসে গল্প করলো। আমাদের কাহিনীগুলো অনেক মজার। ছোট মা আমাকে পড়ায় আর আমি পিচ্চিকে পড়াই। নাস্তা শেষ করার পর ছোট মা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে রান্না করতে চলে গেল। আমরা পড়াশোনা করতে লাগলাম আর ওদিকে আমাদের দুই মা রান্না করতে লাগলো। পড়া শেষ করে পিচ্চিটাকে ড্রয়িং রুমে নিয়ে গেলাম। সেখানে বাবা এবং চাচ্চু খোশ গল্পে মেতে রয়েছে। চাচ্চু একজন ব্যাংকার আর আমার বাবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা গিয়ে তাদের পাশে বসলাম। বাচ্চা পিচ্চিটাকে কোলে তুলে নিল। তোমাদের পড়া শেষ হলো মামুনি? পিচ্ছিটা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ বড় বাবা, আমার পড়া শেষ হয়েছে। জানো বড় বাবা আজ কি হয়েছে? কই না তো মামুনি, তুমি বলো কি হয়েছে। আজকে ভাইয়াকে পড়া ধরেছিলাম, ভাইয়া পারেনি, কিন্তু আমি পেরেছি। পিচ্ছিটা কথাটা বলেই সে কি হাসি! ওর তালে তালে ওর চাচু এবং বাবাও হেসে দেয়। মেয়েটা সবসময় চালাকি করার চিন্তায় থাকে। চাচু তাকে জিজ্ঞেস করে, তা বাবা মুগ্ধ, তোমার পড়ালেখা কেমন চলছে? আমি মিষ্টি হাসি দিয়ে বলি, ভালো। বাবাকে বললাম, বাবা আমার খাতা শেষ হয়ে গেছে, কিছু টাকা দাও, কাল আমি খাতা এবং ডায়েরি কিনবো। বাবা বলল, আচ্ছা কাল সকালে তোমার মায়ের কাছে নিও। এভাবে তারা চারজন মিলে আড্ডা দিল খানিকক্ষণ। তারপর মায়ের ডাক পড়লো খাওয়ার জন্য। সবাই খাবার টেবিলে গিয়ে বসলো। খাবার খেতে খেতে পিচ্ছিটা হঠাৎ করে বলে, মা তুমি জানো ভাইয়া আমাকে আজ কি বলেছে? পুতুলের কথা শুনে মুগ্ধ ভীষণ খেলো কিনা কি বলে প্যাচ লাগিয়ে দেয় কে জানে। মেয়েটা মাঝে মাঝে এমন কথা বলে ওর কথা শুনে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয় তার। এখন না জানি কি বলে সেই ভয়ে গলায় ভাত আটকে গেল ছেলেটার। কোনো মতে পানি খেয়ে ভাতটা নামিয়ে নিল। সে চোখ পাকিয়ে পুতুলের দিকে তাকালো। ছোট মা বলল, কি বলেছে? পুতুল খাওয়া বন্ধ করে বলল, ভাইয়া আজ বিকেলে নদীর পাড়ে বসেছিল। আমি সেখানে গিয়ে বললাম, ভাইয়া তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার প্যান্ট ধুয়ে দিব, তোমার খাবার বেড়ে দেবো, তোমার সব কাজ করব। তখন ভাইয়া কি বলে জানো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে পুতুলের দিকে। আমার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। তারপরও নিজেই বলতে শুরু করলো, তখন ভাইয়া বলে আমি পড়াশোনা শেষ করে বড় হব, তারপর ভাইয়া আমাকে বিয়ে করবে। পুতুলের কথা শুনে সবাই হেসে দেয়। মা পুতুলকে কোলে নিয়ে বলে, তোমার ভাইয়া একদম ঠিক বলেছে মামুনি, তুমি আগে পড়ালেখা শেষ করে বড় হও, তারপর তোমার ভাইয়ার সাথে তোমার বিয়ে দিব, কেমন? শুধু মাথা নাড়ালো। মেয়েটা এই বয়সেই বিয়ে নিয়ে এত পাকা পাকা কথা বলে, না জানি বড় হলে কি করে। এ তো আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। ছোট মা পুতুলের কান টেনে দিয়ে বলল, খুব পেকে গেছো তাই না? এবার পাকা পাকা কথা বন্ধ করে খাবার খেয়ে নাও চুপ করে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি পিচ্চিটার হাতে দুটো চকলেট দিয়ে ঘুমাতে গেলাম। পিচ্চিটাও ঘুমিয়ে পড়লো।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে টাকা নিয়ে খাতা এবং ডায়েরি কিনতে গেলাম। খাতা কিনতে প্রায় 1/2 কিলোমিটার যেতে হয়। সাইকেল নিয়ে তাড়াতাড়ি গেলাম, কিন্তু পিচ্চিটা যে এমন একটা কাণ্ড করবে ভাবতে পারিনি। খাতা এবং ডায়েরি আমার পড়ার টেবিলে রেখে গিয়েছিলাম গোসল করতে, কিন্তু এসে দেখি খাতা আছে, ডায়েরি নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন ডায়েরিটা পেলাম না, তখন চিৎকার করতে লাগলাম। মা এসে বলল, কি হয়েছে, এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি মাকে দেখে চুপসে গেলাম। ভয়ার্ত কণ্ঠে বললাম, আমার ডায়েরিটা কোথায় রেখেছো? আমি কিভাবে জানবো তোর ডায়েরি কোথায়? ভালো করে খুঁজে দেখ। এই কথা বলে মা চলে গেল। তারপর আর কোথাও খুঁজে পেলাম না ডায়েরিটা। ব্যাগে বই খাতা গুছিয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা শেষ করে এসে ব্যাগটা ঘাড়ি নিয়ে রওনা দিলাম স্কুলের পথে। আজ সকালে পিচ্চিটাকে দেখলাম না, হয়তো ঘুমাচ্ছিল। ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাক দিয়েছিলাম বেশ কয়েকবার, কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি, তাই ছেড়ে চলে এসেছি। প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর স্যার যখন হোমওয়ার্ক দিল, আমি হোমওয়ার্ক নোট করার জন্য খাতা বের করতে গিয়ে দেখি ডায়েরিটা আমার ব্যাগের ভিতর। আশ্চর্য হয়েছিলাম আমি তো আসার সময় ডায়েরিটা ব্যাগে রাখিনি, তাহলে কে রাখলো? যাক, ভালোই হয়েছে। এটা ভেবে ভালো লাগছে যে আমার সদ্য কেনা নতুন ডায়েরিটা হারাইনি। আমি ডায়েরি খোলার পর সপ্তম আসমানে চলে গেলাম। প্রথম পৃষ্ঠায় বড় করে তেরা বেঁকা করে লেখা ভালোবাসি। লেখাটি দেখার সঙ্গে সঙ্গে আমি বেকুব বনে চলে গেলাম। এটা কে লিখলো এভাবে, তাও আবার বাঁকা করে? তবে দেখে মনে হচ্ছে বেশ কাঁচা হাতের লেখা। আমি পরের পৃষ্ঠা উল্টালাম, একই অবস্থা। এভাবে প্রতিটি পৃষ্ঠায় শেষ করলাম, কিন্তু একটা পৃষ্ঠাও ভালো নেই। সব পৃষ্ঠাতে বড় বড় করে লেখা ভালোবাসি। আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম লেখাগুলো ঠিক পিচ্চিটার হাতের লেখার মতো। আমি ভালোভাবে বুঝতে পারলাম এটা পিচ্চিটার কাজ। একবার বাড়ি যাই, ওকে বুঝিয়ে দিব এমন দুষ্টুমি করার ফল কি হয়। কোনো রকমের টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাস করে পালিয়ে গেলাম। বাড়ি গিয়ে ব্যাগটা টেবিলের উপর রেখে আগে গোসল করে নিলাম। তারপর আনমনে খুঁজতে লাগলাম পিচ্চিটাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট মাকে জিজ্ঞেস করলাম, ছোট মা বলে জানে না। মাকে জিজ্ঞেস করলাম, মাও বলে জানে না। তাহলে কি পিচ্চিটা উধাও হয়ে গেল? পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর ভালোভাবে লক্ষ্য করলাম রান্নাঘরে মায়ের শাড়ির আঁচলটা বেশ লম্বা হয়ে আছে, আর তার নিচে ফুলে রয়েছে, আর কিছু একটা নড়াচড়া করছে। আমার আর বুঝতে বাকি রইল না, আমার জননী পিচ্চিটাকে সেফটি দিচ্ছে। পিচ্চিটা আমার ভয় লুকিয়ে আছে, হয়তো নিজেই তার কুকর্মগুলো মায়ের কাছে স্বীকার করেছে। আর সে যতই দোষ করুক না কেন, আমার জননী তো কিছুই বলবে না। আমি আস্তে ধীরে মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। পাশের টেবিল থেকে একটা গাজর নিয়ে খেতে খেতে মাকে বললাম, মা কি করছো তুমি? দেখার পরেও জিজ্ঞেস করিস কি করছি? মানে বলতে চাইছি যে কি রান্না করছো। আমার পুতুল সোনা গাজরের হালুয়া খেতে চেয়েছে, তাই হালুয়া রান্না করছি। এমন বজ্জাত মেয়েকে ঘটা করে হালুয়া খাওয়ানোর কি আছে? বাজার থেকে একটা লাঠি এনে লাঠির মায়ের খাওয়াও। কথাটি আমি বিড়বিড় করে বললাম, যেটা পরিষ্কার করে শুনতে পাইনি। মা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি বললি তুই? কিছু বলিনি তো, বললাম শুধু তোমার পুতুল সোনার জন্যই রান্না করো, আমি তো তোমার কেউ না, আমার জন্য রান্না করতে হবে না। এমন ভাবে বলছিস যেন তোকে রেখে শুধু একা পুতুলকেই দেই, তাই না? তুই তো বেশি খাস, তারপরও হিংসা করিস। চাহ, এইভাবে আমার মান সম্মানকে প্লাস্টিক বানিয়ে দিলা? না, কথার প্রসঙ্গ চেঞ্জ করতে হবে, আর যত তাড়াতাড়ি হোক কৌশল করে পিচিটাকে বের করতে হবে। ওকে তো আর জোর করে মায়ের আঁচল থেকে বের করতে পারবো না। বুদ্ধি করতে লাগলাম কি করা যায়। পেয়েছি। মা জানো পুতুল বইয়ের জন্য কি নিয়ে এসেছি? কি এনেছিস? স্কুল থেকে আসার সময় ওর জন্য এক ব্যাগ চকলেট নিয়ে এসেছি, কিন্তু ওকে তো খুঁজেই পাচ্ছি না। যাই হোক, চকলেটগুলো ফেরত দিয়ে আসি। কেল্লাফতে ব্যাস, কাজ হয়ে গেছে। চকলেটের কথা শোনার সাথে সাথেই এক লাফ দিয়ে মায়ের শাড়ির আঁচল থেকে বেরিয়ে আসলো আর বলতে লাগলো, এই তো ভাইয়া, আমি এখানে, আমাকে চকলেট দাও। পুতুল বুঝতে না পারলেও তার ছোট মা যে বেশ ভালোইভাবেই বুঝতে পেরেছে এটা পুতুলকে ধরার জন্য মুগ্ধর একটা টোপ ছিল। এদিকে হাসতে হাসতেই ছোট মার অবস্থা শেষ। ছোট মা হাসতে হাসতেই পুতুলকে বলল, অবশেষে ধরা পড়লে ফাঁদে, এবার ঠেলা সামলাও। পুতুলের হাত ধরে বললাম, চকলেট খাবি তাই না? হ্যাঁ খাবো, দাও দাও। চল আমার ঘরে, সেখানে তোকে অনেক যত্ন করে চকলেট খাওয়াবো। লাফাতে লাফাতে আমার ঘরে আসলো। তারপর দরজা লাগিয়ে দিয়ে শুরু হয়ে গেল ধূপধাপ শব্দ। মাইর হবে কিন্তু কোনো আওয়াজ হবে না। কিছুক্ষণ পর দরজা খুলে দিলাম। পিচিটা হাওয়া করে কাঁদতে কাঁদতে চলে গেল ঘরে। এখন ঘরে গিয়ে শুয়ে শুয়ে কান্না শুরু করে দিবে। মা আমাকে বকলো কিছুটা, একটা থাপ্পড় মেরেছে। তারপর আমি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে শুনলাম পিচিটা নাকি কিছু খায়নি। বেশ খারাপ লাগলো আমারও।
মনটা খারাপ হয়ে গেল। আমার কারণে কিছু খাইনি মেয়েটা, এখন নাকি ঘুমাচ্ছে। আমি ওর কাছে গিয়ে বসলাম, ডাকতে লাগলাম আদুরে কণ্ঠে। আমার ডাকে পিচিটার ঘুম ভেঙে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলতে ডলতে আমার দিকে তাকায়। আমাকে দেখার সাথেই মুখ ফিরিয়ে নেয় অভিমানে। এইটুকু মেয়ে, অথচ অভিমানটা তার অনেক বড়। আমি পিচিটাকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বললাম, কিরে আমার পুতুল বউ, আমার সাথে কথা বলবি না? আমার পুতুল বউটা পাহাড় সমান অভিমান মুখে জড়ো করে বলল, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি পচা, আমাকে শুধু মারো। কথাটি বলেই আমার পুতুল বউটা ভ্যাভ্যা করে কেঁদে ওঠে, কারণ ওর এমন কান্না দেখে আমার মনটা ডুকরে উঠলো। এর আগে এভাবে কখনো কাঁদিনি মেয়েটা, হয়তো আজ একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছি। পিচিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তোকে কথা দিলাম আর কখনো মারবো না, চল আমরা ঘুরতে যাই। সত্যি আমাকে আর কখনো মারবে না? আমাকে সাইকেলে নিয়ে ঘুরবে? হ্যাঁ সত্যি, তোকে আর মারবো না, আর হ্যাঁ তোকে সাইকেলে নিয়েই ঘুরবো। পিচিটা ঠাস করে আমার গালে একটা চুমু খেলো। ওর পাগলামিগুলো আমাকে অনেক স্বস্তি দেয়। মাঝে মাঝে মনে হয় সারা জীবন এভাবে ওর পাগলামিগুলো সহ্য করে যাই। মাঝে মাঝে ভাবি, এভাবে যদি কেটে যেত সারাটি জীবন তাহলে কতই না ভালো হতো। মানুষের জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পায় না। তারপর আমরা দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমি খাইয়ে দিয়েছি পিচিটাকে। খাওয়ার সময় আমার আঙ্গুলে কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পর সে কি খুশি, খিলখিল করে হাসছিল। হাসতে হাসতে গলায় ভাত আটকে গিয়েছে। তারপর হাসা বাদ দিয়ে একাধারে কাশতে লাগলো। শয়তানদের অবস্থা মনে হয় এমনই হয়, বেশি বাদরামি করলে যা হয় আর কি। তারপর পিচিটাকে সাইকেলে নিয়ে পুরো গ্রাম ঘোরাতে লাগলাম। সাইকেলের পিছনে বসালে পড়ে যেতে পারে, তাই সামনেই বসিয়ে নিয়েছি। আমি সাইকেল চালাচ্ছিলাম আর সে নন স্টপ বক বক করে যাচ্ছিল। চলার পথে আইসক্রিম, হাওয়াই মিঠাই, চকলেট অনেক কিছুই খেয়েছে। আমার পকেটের 12টা বেজে গিয়েছে অলরেডি। ওর অভিমান ভাঙাতে গেলে আমার পকেটের 12টা বাজেই সবসময়। সবশেষে আমার পুতুল বইয়ের আবদার হলো তাকে কাচের চুড়ি কিনে দিতে হবে। আমি ওকে বললাম, এখন কাচের চুড়ি কোথায় পাবো? আশেপাশে তো কোনো দোকান নেই। পিচিটা সামনের দিকে হাত বাড়িয়ে বলল, ওই দেখো, ফেরিওয়ালা আমাদের দিকে আসছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ফেরিওয়ালাকে কি এখনই আসতে হলো? কি আর করা, বাধ্য হয়ে কিনে দিলাম কাচের চুড়ি। শখ করে যখন চেয়েছে তখন আর না করি কি করে? পিচিটার মুখের হাসিটাই যে আমার সবকিছু। ওর ভুবন ভুলানো হাসিটা দেখলে কেন জানি না আমার মনটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আমি কি পিচিটাকে ভালোবাসি নাকি বোনের মতোই ভালোবাসি? একদিন রাতে ঘুমাচ্ছিলাম, রাত প্রায় 1টা বাজে। হঠাৎ কারো কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় আমার, কিন্তু কে কাঁদছে বুঝে উঠতে পারছি না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। শব্দটা ছোট মায়ের ঘর থেকে আসছে। এত রাতে কে কাঁদছে? দরজা খোলা আর বাতিও চালু আছে। গিয়ে দেখি সেখানে মা বাবাও আছে পুতুলের পাশে বসে। ছোট মা পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে, আর মা পুতুলের মাথায় পানি দিয়ে দিচ্ছে। তাহলে কি পুতুলের কিছু হয়েছে? আমি দৌড়ে পুতুলের কাছে গিয়ে দাঁড়ালাম। বেশ উত্তেজিত কণ্ঠে প্রশ্ন ছুড়লাম, ছোট মা কি হয়েছে পুতুলের, আর তুমি কাঁদছো কেন? ছোট মা কিছু বলার আগেই চাচু বলল, তেমন কিছু না, একটু জ্বর এসেছে শুধু। কথাটা শুনে আমার কেমন যেন খারাপ লাগলো। এখনকার জ্বর মোটেও সুবিধার নয়। যেই মেয়েটা সারাদিন পুরো বাড়ি ছুটে বেড়ায়, এখন সেই মেয়েটাই কিনা নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়ে আছে। এটা কি আদৌ মানানসই? আমি আমার পুতুল বইয়ের মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর প্রচুর। প্রচন্ড রাগ উঠলো আমার। এতটুকু মেয়েকে কি এত কষ্ট রাখা ঠিক হচ্ছে? মা, পুতুল বইয়ের মাথার পানি মুছে দাও। কেন? আমি পুতুল বউকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এত রাতে ডাক্তার কোথায় পাবি? দোকান তো বন্ধ। দোকান বন্ধ হয়েছে বলে কি হাত গুটিয়ে বসে থাকবো? আমি আর কাউকে কিছু না বলে একটা তোয়ালে নিয়ে পুতুলের মাথার পানি মুছে দিয়ে ওকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পিছন থেকে সবাই অনেক ডাকাডাকি করলো, কিন্তু কারো ডাকে সাড়া দিলাম না। তাই বাধ্য হয়ে বাবা এবং ছোট চাচ্চু আমার পিছু পিছু আসতে লাগলো। এত রাতে পল্লী চিকিৎসকের দোকান বন্ধ, তাই বাধ্য হয়ে ছুটতে হলো হাসপাতালের পথে। হাসপাতাল প্রায় 1 কিলোমিটার, তবুও আমাকে থামা যাবে না। আমাদের বাড়ির প্রাণ পুতুল যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বাড়িটা নিষ্প্রাণ হয়ে যাবে। তখন কার সাথে আমরা খেলাধুলা করব আর কাকেই বা এতটা ভালোবাসবে? পিছন থেকে বাবা এবং চাচ্চু বারবার বলছে, পুতুলকে আমাদের কোলে দাও, আমরা নিয়ে যাচ্ছি, তুমি নিয়ে যেতে পারবে না এত দূর। কিন্তু আমি কারো কথা শুনছি না। একটা সময় আমি হাসপাতালে গিয়ে পৌঁছালাম। পুতুলকে নিয়ে সোজা একটা ডাক্তারের কেবিনে ঢুকলাম অনুমতি ছাড়াই। কেবিনে একজন মহিলা ডাক্তার বসেছিল। আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলল,
এই কে তুমি, আর এইভাবে একটা মেয়েকে নিয়ে কোথা থেকে এসেছো? আমি আন্টিটার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি, আমার পুতুল বউকে সুস্থ করে দিন, ওর অনেক জ্বর এসেছে। আমার পিছু পিছু বাবা এসে বলল, মুগ্ধ এভাবে কারো অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে? মুগ্ধর বাবা অনেকটা রেগেই তেড়ে আসতে লাগলো তার দিকে। বাড়াবাড়ি ভালো, কিন্তু এতটা বাড়াবাড়ি করা ভালো না যেটাতে লোকে আমাদের মন্দ বলে। ডাক্তার তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক, ছেলেটাকে আর কিছু বলবেন না। আমার মতে সে ভুল করেনি, সে হয়তো তার পুতুল বউকে খুব ভালোবাসে, তাই কুলকিনারা হারিয়ে ফেলেছে। এই ভালোবাসাটা মেয়েটির জন্য প্রয়োজন। তারপর ডাক্তার আন্টি পুতুলকে দেখলো, জ্বর মেপে দেখলো 101 ডিগ্রি জ্বর। তারপর ডাক্তার আন্টি ওষুধ লিখে দিল। আমরা হাসপাতাল থেকে বের হয়ে ফার্মেসি থেকে ওষুধ নিলাম। তারপর বাড়িতে আসলাম। সেই রাতে পুতুল আমার সাথে ঘুমিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সেই দিন আবারও তার মায়ায় পড়ে গিয়েছিলাম আমি। মেয়েটা বড্ড মায়াবী, ওর দুষ্টুমি সবাইকে মুগ্ধ করে দেয়। এভাবেই কেটে যেতে লাগলো প্রতিটি প্রহর। পিচ্চিটার সাথে খুনসুটিময় দিনগুলো পেরিয়ে যাচ্ছে। এভাবে কেটে গেল 1টি বছর, কিন্তু এখনো পিচ্চিটার দুষ্টুমি কমেনি। একদিন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ আমার পুতুল বউটা দৌড়ে আমার কাছে চলে আসলো। এমন আচমকা ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। স্যার তো রেগে আগুন, আমাকে অনেক বকাঝকা করে ক্লাস থেকে বের করে দিল। আমি মন খারাপ করে পিচ্চিটাকে নিয়ে কোচিং এর বাইরে বের হয়ে আসি। একটা খোলা মাঠে নদীর ধারে পিচ্চিটাকে নিয়ে গেলাম। আজ কেন জানি না পিচ্চিটার উপর রাগ করতে পারলাম না, পিচ্চিটাকে মারতে পারলাম না, কারণ ওকে কথা দিয়েছিলাম যে আর কখনো ওকে মারবো না। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে হাত রেখে বলি, কি রে পুতুল বউ, এভাবে কোচিং এর ভেতর দৌড়ে এসেছিস কেন? পিচ্চিটা আমার প্রতি উত্তর না করে ফিক করে হেসে দেয়। আমি ওর হাসির রহস্যটা বুঝে উঠতে পারলাম না। বেকুবের মতো প্রশ্ন ছুড়লাম, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? তুমি এখনো দেখোনি? আশ্চর্য, পিচ্চিটা কি দেখার কথা বলছে? তুই কি দেখার কথা বলছিস? এবার পিচ্চিটা দাঁত কেলিয়ে দেখালো ওর দুটো দাঁত নেই, তার মানে দাঁত পড়েছে। ওর ফোকলা দাঁতের হাসিটা অসম্ভব সুন্দর লাগছে, মোহনীয় সৌন্দর্যের হাসি। তার দেখলে ভরে মন, ভালোবেসে এইভাবেই তাকে করতে চাই আপন। আমি পিচ্চিটাকে রাগানোর জন্য বললাম, কি রে, তোর তো দুটো দাঁত নেই, ইঁদুরে নিয়ে গেছে, এখন তো আর তোর দাঁত উঠবে না, কি করবি তাহলে? পিচ্চিটা আমাকে অবাক করে দিয়ে বলল, কে বলেছে তোমাকে আমার দাঁত ইঁদুরে নিয়ে গেছে? আমার দাঁত তো আমার কাছেই আছে। এই বলে পিচ্চিটা তার হাতের মুঠো খুলে আমাকে দেখালো। কি আশ্চর্য ঘটনা, দুটো দাঁত নিয়ে এসেছে সে আমাকে দেখানোর জন্য। কেমন শয়তান মেয়ে, মানুষ দাঁত ইঁদুরের গর্তে কিংবা ঝোপঝাড়ে ফেলে দেয়, কিন্তু এই মেয়েটা দাঁত হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবা যায় এগুলা? পিচ্চিটা আবার বলতে লাগলো, তুমি তো বললা আমার দাঁত ইঁদুরে নিয়ে গেছে, কিন্তু আমি ইঁদুরকে আমার দাঁত দেইনি, আমার দাঁত আমি আমার কাছেই রেখেছি। আমার অপমান আমাকেই ফিরিয়ে দিল। তারপর পিচ্চিটাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ালাম। পিচ্চিটা আবদার করলো সে নাকি পার্কে যাবে, আমিও নিয়ে গেলাম। সে শুধু আমার সাথে ঘুরছে, কিন্তু কিছু খেতে চায় না। কিরে, কিছু খাবি? পিচ্চিটা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয়। মুখে না বললেও মন কি চায় সেটা আমার ভালোভাবেই জানা আছে। সে হয়তো একটু বুঝতে শিখেছে আমার অবস্থাটা, সে হয়তো বুঝতে পেরেছে আমি ইনকাম করি না, তাই তো এখন আর বেশি আবদার করে না। আমি ওকে একটা আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিলাম। আমার পুতুল বউটা মহানন্দে আইসক্রিম খেতে লাগলো। তারপর পিচ্চিটাকে একটা দোলনায় বসিয়ে দোল খাওয়ালাম। সন্ধ্যালোকে বাড়ির পথে রওনা দিই। সেই দিনের পর থেকে আর কখনো সেই কোচিং সেন্টারে যাইনি। যে শিক্ষক একটা ছোট্ট শিশুকে ভালোবাসতে জানে না, স্নেহ করতে জানে না, সেই শিক্ষকের শিক্ষার আমার কোনো প্রয়োজন নেই। মানুষ মানুষকে ছোট করে, এটা কেমন শিক্ষা? শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হয় না, প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়া জরুরি। প্রকৃত অর্থে তারাই শিক্ষিত যারা নিজের বিবেকের কাছে নত হয়ে মানুষকে যাচাই করতে জানে। যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে, সে শিক্ষার আমার কোনো
প্রয়োজন নেই। আমরা প্রতিবাদী হব, কখনো অন্যায়ের কাছে আপোষ করব না। আস্তে ধীরে আমরা যতই বড় হতে থাকি ততই আমাদের পাগলামিগুলো যেন বেড়েই চলেছে। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর পিচ্চিটা 6-এ। সবসময় দুষ্টুমি না করলে যেন পিচ্চিটার শান্তি নেই। আজ পর্যন্ত কতগুলো ছেলে মেয়েদের সম্পর্ক ভেঙে দিয়েছে তার কোনো হিসেব নেই। এই তো কিছুদিন আগের কথা, একটা পার্কে দুজন কপতি বসে চুটিয়ে প্রেম করছিল। একদম মাখামাখি অবস্থা তাদের। এটা দেখার পর পিচ্চিটা আমাকে বলে, ভাইয়া দেখেছো শয়তান দুটো পার্কের ভেতরে কি করছে? যার যেটা ইচ্ছা করুক, তাতে তোর কি? তুই ঘুরতে এসেছিস, ঘুরবি ফিরবি, তারপর বাসায় ফিরে যাবি। তা তো হয় না ভাইয়া, দেখো কি করে। এই বলে পিচিটা দৌড়ে সেই কপতির কাছে গেল। আমি পিছন থেকে এত ডাকলাম, কিন্তু আমার ডাকে সাড়া দিল না। না জানি কি কাণ্ড বাঁধিয়ে বসে পিচ্চিটা। আমার কোনো কথাই শোনে না, সবসময় শয়তানি করে। বড্ড বেশি দুষ্টু হয়েছে। পুতুল একদম তাদের সামনে গিয়ে দাঁড়ালো, পাকা বুড়িদের মতো কোমরে হাত দিয়ে বলতে লাগলো, ভাইয়া তুমি এখানে, আর আমার আপু তোমার জন্য অপেক্ষা করছে। পুতুলকে দেখে তারা দুজন একটু সরে হয়ে বসে। তারা পুতুলের কথায় অবাক হয়েছে বটে। ছেলেটি কিছু বলার আগে মেয়েটি বলে উঠল, তোমার আপু ওর ছেলেটার জন্য অপেক্ষা করছে কেন? পুতুল কপট রাগে মেয়েটিকে উত্তর দেয়, এই মেয়ে, তুমি আমাদের শালিদুলা ভাইয়ের মাঝে কথা বলছো কেন? ছেলেটা শুধু বেকুবের মতো পুতুলের কাণ্ড দেখছে, কিছু যে বলবে সেই সুযোগও পাচ্ছে না। এবার মেয়েটা চোখ গরম করে ছেলেটার দিকে তাকায়। ছেলেটা তো ভয়ে শেষ, ঢোক গিলতে লাগলো। মেয়েটা ছেলেটার কলার ধরে বলে, কে এই মেয়েটা? আমার তো কোনো ছোট বোন নেই, তাহলে তোকে দুলাভাই বলে ডাকছে কেন? সত্যি করে বল, আর কার সাথে রিলেশন করছিস? ছেলেটার যায় অবস্থা, কোনো রকমে মুখ খুললো। বিশ্বাস করো বাবু, আমি আর কারোর সাথে রিলেশন করি না। তাহলে এই মেয়েটা তোকে দুলাভাই বলছে কেন? আর কোন মেয়ে তোর জন্য অপেক্ষা করছে? আমি জানি না কে এই মেয়ে, আর এটাও জানি না আমার জন্য কে অপেক্ষা করেছে। তাদের কথার মাঝে পুতুল ডান হাত ঢুকিয়ে দিয়ে বলল, এই দুলা ভাই, তুমি মিথ্যা বলছো কেন? আমার আপুর সাথে 1 বছর প্রেম করে এখন অন্য মেয়েকে নিয়ে ঘুরছো। দাঁড়াও, আপুকে গিয়ে বলছি। এই বলে পুতুল সেখান থেকে আস্তে আস্তে কেটে পড়ল। এরই মধ্যে মেয়েটার সাংঘাতিক ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে মাইরি! এতটুকু সময়ের মাঝে একটা সম্পর্কের 12টা বাজিয়ে দিল। পিচিটা এমন ভাব নিয়ে আমার সামনে আসলো, মনে হয় কত বড় একটা মিশন সাকসেস করে এসেছে। আমার সামনে এসে মুখে হাত দিয়ে মুখ টিপে হাসতে লাগলো। ভ্রু কুঁচকে প্রশ্ন করি, এভাবে গাধার মতো হাসছিস কেন? ভাইয়া তুমি বলেছিলে না যে আমি কোনো কাজের নই? দেখেছো আজ কত বড় কাজ করলাম। সরকারের উচিত আমাকে একটা নোবেল দেওয়া। মানুষের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আসলো, মানুষের মধ্যে ঝগড়া, আর সে বলছে কিনা কত বড় একটা কাজ করে আসলো, আবার বড় মুখ করে নোবেলও চায়। এমন বিচ্ছু শয়তান কখনো দেখিনি আমি। পিচ্চির কথা শুনে আমি ফিক করে হেসে দেই। এটা দেখে সেই ছেলে মেয়ে দুটো আমাদের দিকে অবাক হয়ে তাকায়। ছেলেটা মেয়েটাকে বলে, ওই দেখো, ওরা দুজন হাসাহাসি করছে, তার মানে তারা ইচ্ছে করে আমাদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এটা বলেই তারা দুজন আমাদের ধাওয়া করতে লাগলো। আমাদের আর পাইকে কোনো রকমে পিচ্চিটার হাত ধরে দে দৌড়। এই পিচ্চিটার জন্য কোথাও গিয়ে শান্তি নেই, কোনো না কোনো কাণ্ড ঘটাবেই। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। এর কিছুদিন পর ঘরে বসে ফোনে গেমস খেলছিলাম। পিচ্চিটা কোথা থেকে যেন আসলো, খুব সাজুগুজু করে, মনে হয় কোনো অনুষ্ঠানে যাবে। ভাইয়া দেখো তো আমাকে কেমন লাগছে। আমি গেমের মধ্যেই মনোনিবেশ রেখে বললাম, অনেক সুন্দর লাগছে। উফ, ফোনটা রাখো তো। আমি ফোনটা পাশে রেখে পিচ্চিটার দিকে তাকালাম। আচ্ছা রাখলাম, এবার বল কি বলবি? শুনেছো পাশের এলাকায় নাকি একটা মেয়ের বিয়ে? হ্যাঁ শুনেছি, তার বিয়ে, তাতে আমার কি? আর তুই এত সুন্দর করে সেজেছিস কেন? কোথাও যাবি নাকি? সেই বিয়ে বাড়িতে যাবো বলেই তো সেজেছি। পিচ্চিটার কথা শুনে আমার চোখ দুটো একদম রসগোল্লার মতো হয়ে গেল। বিনা দাওয়াতে কেউ কিভাবে বিয়ের বাড়িতে যায়? কিন্তু তারা তো আমাদের দাওয়াত করেনি, বিনা দাওয়াতে কিভাবে যাবি? বিনা আমন্ত্রণে দাওয়াত খাওয়ার যে কি মজা তা তুমি বুঝবে না। এখন সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে নাও তো। কি সাংঘাতিক কাহিনী! বিনা আমন্ত্রণে নাকি দাওয়াত খেতে যাবে?
আমি যেতে পারবো না। ঠিক আছে, না গেলে নাই, আমি একাই যাব। এই বলে পিচ্চিটা যেতে লাগলো। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমিও যাচ্ছি। কখন কি বিপদ ঘটায় তার কোনো নিশ্চয়তা নেই, তাই বাধ্য হলাম যেতে। কালো রঙের একটা পাঞ্জাবি পরলাম, তারপর দুজনে মিলে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতে না হতেই মা এবং ছোট মা সামনে পড়ল। মা আমাদের দুজনকে একসাথে দেখে বলে, কিরে তোরা কোথায় যাচ্ছিস এভাবে সাজুগুজু করে? বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি গো বড় মা। পিচ্চিটার কথা শুনে মুখোদর মা এবং ওর ছোট মা দুজনার দিকেই বেকুবের মতো তাকিয়ে রইল। কোথায়? পাশের এলাকায়। কিন্তু তারা তো আমাদের বিয়েতে দাওয়াত করেনি। তোমাদের দাওয়াত করেনি তো কি হয়েছে, আমাকে তো পার্সোনালি দাওয়াত করেছে। কি বলিস এসব তুই? কোথাকার কোন প্রেসিডেন্ট যে আমাদের দাওয়াত না করে তোকে দাওয়াত করবে, তাও আবার পার্সোনালি? বড় মা, তুমি আমার মতো একজন ভদ্র সমাজসেবককে এইভাবে অপমান করতে পারো না, আমার সম্মানে লাগে। যে মেয়েটা মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়, সে বলছে কিনা সে একজন ভদ্র সমাজসেবক। মানা যায় এগুলা? ইচড়ে পাকা কি আর সাধে বলি? মা এবং বড় মা আর আমাদের পথ আটকালো না, কারণ তারা জানে তারা তাদের পুতুলের সাথে কখনো কথায় পেরে উঠবে না। পথে যেতে যেতে আমাদের কথোপকথন। ভাইয়া, আমরা গিয়ে কি দিয়ে খাওয়া শুরু করব বলো তো? মুরগির রোস্ট নাকি খাসির কলিজার রোস্ট? তুই কি দিয়ে খাওয়ার চিন্তা করছিস আর আমি চিন্তা করছি মাইট খাওয়ার। কথাটা আমি মনে মনেই বললাম। আগে গিয়ে দেখ খেতে দেয় কিনা, তারপর ভাববি কি দিয়ে খাওয়া শুরু করবি। আর এসব কি আজগুবি খাবারের নাম বলছিস তুই? খাসির কলিজার আবার কখনো রোস্ট হয়? তাহলে ওটাকে কি বলে? ও ওটাই, হ্যাঁ। আমাদের খেতে দেবে কিনা সেটাই জানা নেই, আর সে কিনা কি দিয়ে খাওয়া শুরু করবে সেই চিন্তা করছে। আজ তো কপালে মাইর আছে বিনা দাওয়াতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ভাইয়া কি বলছো অমন বিড়বিড় করে? ভাবছি রে বুড়ি। কি ভাবছো? এটাই ভাবছি যে 40 দিন পর আমাদের 40 কে খাবে। এবার কথা না বলে চুপচাপ চল। পিচ্চিটা হয়তো আমার কথার মানে বুঝতে পারিনি, তাই চুপচাপ হাঁটা ধরল। আজ আমার প্রথম অভিজ্ঞতা হবে বিনা আমন্ত্রণে দাওয়াত খাওয়ার। না জানি কপালে কি আছে, পিচ্চিটা নিজেও মরবে আর আমাকেও মারবে। ভাগ্য করে পেয়েছিলাম এমন একটা পুতুল বউ যে সবসময় আমাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করে। বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে এসেছি তো ঠিকই, কিন্তু কপালে যে কি আছে তা একমাত্র আল্লাহই জানে। কিরে, বিয়ে বাড়িতে তো চলে আসলাম, এবার কোন পরিচয় ঢুকবি? বরপক্ষ নাকি? আমার কথা শেষ করতে না দিয়েই পিচিটা বলে উঠল, না না, ভুলেও বরপক্ষের কথা বলা যাবে না, কারণ বরপক্ষ তো এখনো আসেনি। যদি বরপক্ষের কথা বলি তাহলে তো পাবলিক আমাদেরকেই ধোলাই দিবে। এইটুকু মেয়ের মাথায় কি বুদ্ধি! আমাদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ একজন লোক আসলো। তোমাদেরকে তো আগে কখনো দেখিনি, কে তোমরা আর কোন পক্ষ থেকে এসেছো? আমার গুরু যেহেতু আমার পুতুল বউ, সে সব সময় আমার আগে আগে যায়, তাই এবারেও সে নিজেই উত্তর দিল, হ্যাঁ, আমাদেরকে চিনবেন কিভাবে? আগে কখনো দেখেননি তো, তাই। আর আমরা কোন পক্ষের লোক? কিন্তু তোমাদের দাওয়াত করেছি বলে তো আমার মনে হয় না। আঙ্কেল, মনে হবে কিভাবে? আপনি যখন আমাদের বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তো আমরা নানু বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তাই আমাদের দেখেননি। কিন্তু তোমাদের মা বাবা কই? মা বাবা আমাদের জন্য ভেতরে অপেক্ষা করছে। এই ভাইয়া চলো, দেরি করলে আবার মা বকবে। এই বলে টানতে টানতে পিচ্চিটা আমাকে ভিতরে নিয়ে যায়। তারপর একটা টেবিলে বসলাম। কিছুক্ষণ পর খাবার পরিবেশন করা হলো। দুজনে পেট ভরে খেলাম। তারপর স্থান ত্যাগ করি আমরা। গ্রামের পিচ ঢালা রাস্তায় হেঁটে চলেছি আমরা। রাস্তার দুই ধারে সবুজ ফসলে ভরা, যতদূর চোখ যায় শুধু ফসল আর ফসল। গ্রামের মেঠো পথগুলো মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা ডাব গাছ। বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। কোকিল তার নিজ কণ্ঠে গান গেয়ে বেড়াচ্ছে মনের সুখে। সৃষ্টির এমন মনোরম দৃশ্য বড়ই মনোমুগ্ধকর। ইচ্ছে করে হারিয়ে যাই এই সুন্দর প্রকৃতিতে, বিলিয়ে দেই নিজেকে। মেঠো পথ ধরে বাড়ির উদ্দেশ্যে হাঁটছিলাম, হঠাৎ পিচ্চিটা বলে ওঠে, জোর বাঁচে বেঁচে গেছি। ধরা পড়লে কি যে হতো! কি আর হতো, মান সম্মান প্লাস্টিক হয়ে যেত। সম্মান আবার প্লাস্টিক সিলভারের হয় নাকি? পিচ্চিটার এমন পাকনামি কথা শুনে ওর কানটা টেনে ধরলাম।
উফ ভাইয়া লাগছে, ছাড়ো। লাগার জন্যই তো ধরেছি। এত পাকা পাকা কথা বলিস কেন? পাকা পাকা কথা কখন বললাম? আমি তো ঠিকই বলেছি। তুমি কখনো দেখেছো মান সম্মান প্লাস্টিকের হয় বা সিলভারের হয়? দেখোনি, তাই তো? তাহলে বলো আমার ভুলটা কোথায়? পিচ্চির এমন অকাট্য যুক্তি শুনে আমি স্তব্ধ, তবুও কান ছাড়লাম না তার। এবার একটু জোরেই টেনে ধরেছি। ভাইয়া ছাড়ো, খুব ব্যথা করছে। আমি কি তোমার ঘরের বউ নাকি যে যখন খুশি আমাকে মারবে? আমি পিচ্চিটার কান ছেড়ে দিয়ে বললাম, তুই আমার ঘরের বউ হতে যাবি কেন? তুই তো আমার ঘরের কাজের বুয়া। কি বললে তুমি? আমি কাজের বুয়া? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে পিচ্চিটা আমাকে ধাওয়া করতে লাগলো আর আমি দৌড়াতে লাগলাম। বেশ খেপিয়ে দিয়েছি আমার পুতুল বউটাকে। এখন কোনোভাবেই তার হাতে নিজেকে ধরা দেওয়া যাবে না। ধরা দিলেই বিপদ, কারণ না জানি কতটা রেগে আছে। আর ধরতে পেলে ধোলাই তো অবশ্যই দেবে। দুজনেই প্রাণপণে ছুটছি। বিয়ে বাড়িতে যেটুকু খাবার খেয়েছি দৌড়াতে দৌড়াতে সব হজম হয়ে গেছে। তাহলে লাভটা কি হলো? আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। ঘরে মন খারাপ করে বসে আছে আমি। এমন সময় পিচ্চিটা আসলো আমার ঘরে, এসে বলে, ভাইয়া তোমার তো আজকে রেজাল্ট দিয়েছে, কিন্তু তুমি মন খারাপ করে বসে আছো কেন? পুতুল, আমার মন খারাপ আছে, আমাকে একটু একা থাকতে দে। তুই যা। পুতুল কিছু না বলেই চলে গেল। ড্রয়িং রুমে মা এবং ছোট মা বসে গল্প করছিল। সেখানে গিয়ে মাকে বলল, বড় মা, তোমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। দুজনে গল্প করছিল। পুতুলের এমন কথায় দুজনেই চমকে ওঠে। সবাই ভাবছে এত ভালো একটা স্টুডেন্ট কিভাবে ফেল করতে পারে, যে কিনা প্রতিবার প্রথম হয়। এবার সে ফেল করলো। মা প্রশ্নটি করে, মুগ্ধ ফেল করেছে, তোমাকে কে বললো? কেউ বলেনি, কিন্তু তোমার ছেলের তো মন খারাপ করে বসে আছে। আমি গেলাম, আমাকে বলে আমার মন খারাপ আছে। তুই যা, আমাকে একা থাকতে দে। মা আর কোনো কথা না বলে সোজা আমার ঘরে চলে আসে। এসেই আমাকে একটা থাপ্পড় মারে। মায়ের এমন আচরণে প্রচন্ড অবাক হয়ে যাই আমি। মা তো কখনো আমাকে অকারণে মারে না, তাহলে আজ কেন মারলো বুঝতে পারলাম না আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে শান্ত কণ্ঠে মাকে প্রশ্ন করি, মা তুমি আমাকে মেরেছো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কেন মেরেছো সেই কারণটা বলো। মা কপট রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, তুই এত বড় একটা সত্যি আমাদের কাছে লুকিয়েছিস, আবার সাধু সেজে প্রশ্ন করিস কেন মারলাম? আমি যত মায়ের ব্যবহার দেখছি ততই অবাক হচ্ছি। আগে কখনো মায়ের আচরণ এমন হয়নি, কিন্তু আজ হঠাৎ মায়ের কি হলো যার কারণে এতটা বাজে ব্যবহার করছে আমার সাথে? তবে মায়ের এমন অকারণে বাজে ব্যবহার আমাকে খুব আঘাত করছে। কোন সত্যিটা লুকিয়েছি আমি তোমার কাছ থেকে, যার কারণে এতটা বাজে ব্যবহার করছো আমার সাথে? তুই যে ফেল করেছিস তা আমাদেরকে বলেছিস? এই কথাটি শুনে সপ্তম আসমান থেকে পড়লাম। আমি কখন ফেল করলাম? আর মাকেই বা এই কথাটি কে বলল? তোমাকে এসব কথা কে বলেছে? পুতুল বলেছে। আজ পুতুল না বললে তো আমরা জানতে পারতাম না তোর এই ঘটনা। তারপর মা আরো কিছু বকা দিয়ে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পুতুলকে ডাক দিলাম। পুতুলও লক্ষ্মী মেয়ের মতো আমার ঘরে আসে। আমি পুতুলের হাত ধরে বিছানায় বসালাম। তুই নাকি আমাকে বলছিস যে আমি ফেল করেছি? তুমি মন খারাপ করে বসেছিলে, ভেবেছিলাম তুমি ফেল করেছো, তাই বলেছি। কিন্তু আমি তো ভাবিনি যে বড় মা তোমাকে মারবে। সরি ভাইয়া। পিচ্চিটার এমন অসহায় মুখ দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না। তবু বললাম, জানিস তো পুতুল বেশি বাড়াবাড়ি কোনো কিছুতেই ভালো না, সেটা হোক ভালো কিংবা খারাপ। মজা করার একটা সীমা থাকে। শোন, তোকে একটা গল্প বলি। একটা রাখাল বনে ছাগল চড়াতে যেত। সে গ্রামের লোকদের সাথে মজা করার জন্য বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগলো। রাখালের চিৎকার শুনে গ্রামের সবাই ছুটে আসলো তাকে সাহায্য করার জন্য, কিন্তু এসে দেখে সেখানে কোনো বাঘ নেই, উল্টো রাখাল হাসছে। এরপর আরো একবার রাখাল এভাবে মজা করলো। গ্রামের লোকেরা ছুটে আসলো রাখালকে বাঁচাতে, কিন্তু রাখাল আবারও হাসতে লাগলো। এমনইভাবে তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ চলে আসে এবং রাখাল প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিন্তু এবার গ্রামের লোকেরা মজা ভেবেই সাহায্য করতে এগিয়ে আসেনি, বাঘ রাখালকে খেয়ে নেয়। এই গল্পটি শুনে তুই কি বুঝলি? অকারণে মজা করা আর আমাদের ঠিক না। অকারণে মজা করলে নিজেকেই বিপদে পড়তে হয়। এই তো ভালো মেয়ে। ভাইয়া তোমার খুব লেগেছে তাই না? না রে পাগলি, লাগেনি। ওটা তো মায়ের ভালোবাসার পরশ ছিল, লাগবে কেন? এখন তুই যা। মা আমার যেই গালে থাপ্পড় মেরেছিল পুতুল ঠাস করে সেই গালে
একটা চুমু খেয়ে চলে যায়। আমি বুঝি না এই মেয়েটির কাণ্ডগুলো কখন কি করে, বোঝা মুশকিল। এত বড় হয়েছে এখন, তবু দুষ্টুমি গেল না। বিশেষ করে ওর এমন পাগলামিগুলোর জন্যই ওর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারি না। বিকেলবেলা মন খারাপ করে ড্রয়িং রুমে বসেছিল মা। বাবা খুশি মনে বাজার থেকে মিষ্টি নিয়ে বাসায় বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকেই দেখে মা মন খারাপ করে বসে রয়েছে। বাবা মায়ের পাশে গিয়ে বসলো। বাবা মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি মায়ের দিকে এগিয়ে ধরে তারপর বলে, কি রে হনুমা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আজ তো তোমার খুশি হওয়ার কথা, তা না করে তুমি মন খারাপ করে বসে আছো। এই নাও মিষ্টি খাও। মা মুখ গোমরা করে উত্তর দেয়, আর মিষ্টি কিসের জন্য খুশি হব বলো? মায়ের কথা শুনে বাবা কিছুটা অবাক হয়। কিসের জন্য খুশি হবে মানে? তোমার ছেলে পরীক্ষায় ফেল করেছে, তার জন্য খুশি হব। বাবা মনে মনে ভাবছে, রেহনুমা কি মাতাল হয়ে গেছো নাকি যে এসব আবোল তাবোল বকছো? তোমার ছেলে প্রত্যেকবারের মতোই এবারেও জিপিএ 5 পেয়েছে, আর তুমি বলছো তোমার ছেলে ফেল করেছে। তোমাকে কে বললো এই কথাটি? কথা শুনে মায়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তুমি কি বলছো আমাদের মুগ্ধ ফেল করেনি? তাহলে যে পুতুল বলল মুগ্ধ ফেল করেছে, তাই তো আমি ওকে গিয়ে বকাঝকা করলাম। ছেলেটা মন খারাপ করে না খেয়ে বসে আছে, আমি ওকে মেরেছি তবুও কিছু বলেনি। আর আমি যে ওকে মারলাম, ও বলবে না যে ও রেজাল্ট ভালো করেছে? তা না করে মুখ বুঝে সব সহ্য করে নিল। এটা তুমি অন্যায় করেছো। না জেনে কাউকে কিছু বলা ঠিক না। আর আমাদের পুতুল মামুনি তো সবসময় মজা করে, ওর কথা তোমার সিরিয়াসলি নেওয়া ঠিক হয়নি। সত্যি ছেলেটার প্রতি অবিচার করেছি, না জানি কতক্ষণই অভিমান করে আছে আমার উপর। আমাদের ছেলেকে আমি ভালোভাবেই চিনি। ওকে যতই শাসন করো না কেন, তুমি ওর মা। তুমি যদি ওর কপালে আদর করে একটা চুমু খাও, তাহলে দেখবে ওর সব অভিমান রাগ নিমিষেই শেষ হয়ে গেছে। এখন নাও মিষ্টি মুখ করো। আমাদের একমাত্র ছেলে এত বড় বড় উপহার দিচ্ছে আমাদেরকে। মা এবং বাবা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়। তারপর মা একটা মিষ্টি নিয়ে আমার ঘরে আসে। এসে দেখে আমি মন খারাপ করে টেবিলে মাথা নুইয়ে বসে আছি। মা বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু আমার কোনো সারা শব্দ নেই। মা চিন্তিত হয়ে একটু এগিয়ে আসে, আমার মাথা তুলে ধরে দেখে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছি। চোখের পানি শুকিয়ে গেছে। মা আমার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দেয়। মায়ের চুমু খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। আমি কখনোই মায়ের চোখের পানি সহ্য করতে পারি না, কিন্তু এখন আমার জননী আমার সামনেই কাঁদছে। এটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় কষ্টদায়ক একটা বিষয়। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তোর প্রতি অনেক বড় অবিচার করে ফেলেছি বাবা। আমি পুতুলের কথাকে সত্যি মনে করে তোকে মেরেছি, কিন্তু আমি তো জানতাম না তুই অনেক ভালো রেজাল্ট করেছিস। তোর বাবাই আমাকে বলল। কাঁদতে কাঁদতে কথাটি বলল, মা তুমি একদম কাঁদবে না। তুই জানো না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তোমার চোখের পানির ফোঁটা এক একটা মুক্তার চেয়েও দামি। প্লিজ আর কেঁদো না। মা আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমিও মাকে জড়িয়ে ধরি। এমন সময় আমাদের পুতুল মহারানী সেখানে হাজির। কেউ প্রচন্ড মন খারাপ করে এসেছে। এসে বলে, বড় মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে। মা পুতুলকে আর কিছু বলতে না দিয়ে পুতুলকেও আমাদের সাথে জড়িয়ে নেয়। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর মা আমাকে এবং পুতুলকে একটা মিষ্টি ভাগাভাগি করে দেয়। তারপর মা আমাকে বলে, তুই কেন বলিসনি যে তুই জিপিএ 5 পেয়েছিস আর মন খারাপ করে বসেছিলিস কেন? আমি জানি না কেন তোমাদেরকে বলিনি যে আমি ভালো রেজাল্ট করেছি, কিন্তু মন খারাপ করে বসেছিলাম একটা কারণে। আমাদের এলাকাতে কোনো ভার্সিটি নেই যে সেখানে নিজের পড়ালেখাটা চালিয়ে যাব। এখন তো আমাকে তোমাদেরকে ছেড়ে দূরে কোথাও গিয়ে পড়ালেখা করতে হবে, তাই মনটা খুব খারাপ। কখনো তোমাদেরকে ছেড়ে থাকিনি তো, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে। আর আমার পুতুল বউকে ছেড়ে কিভাবে থাকবো? ওর সাথে দুষ্টুমি করেই তো প্রতিটি প্রহর কাটে। মন খারাপ করে না বাবা, তুই তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছিস না, এই তো কিছু বছর।
তারপরেই তো আবার চলে আসবি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। বাবা মুগ্ধ, যখন ছোট মা একা থাকে তখন আমি ছোট মাকে শুধু মা বলেই ডাকি, আর যখন ছোট মা এবং মা একসাথে থাকে তখন ছোট মাকে ছোট মা বলে ডাকি। আমি চোখ দুটো বন্ধ রেখেই বলি, হ্যাঁ মা বলো। আমার মেয়েটা তোকে খুব জ্বালায় তাই না বাবা? আজ আমার মেয়েটার কারণেই তুই তোর মায়ের হাতে মার খাইলি। আমি ছোট মায়ের কথা শুনে চট করে উঠে বসি, কপট রাগে বলি, এসব কি বলছো তুমি? যাকে নিয়ে জীবনের এতটা পথ পাড়ি দিলাম তুমি তাকেই দোষারোপ করছো। যার দুষ্টুমি না দেখলে আমার মন ভালো থাকে না, যার সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না, তুমি তাকে দোষারোপ করছো। মা, আমি আমার পুতুল বউকে অনেক ভালোবাসি। ও যত বড়ই অন্যায় করুক না কেন, সব অন্যায় আমার কাছে খুবই তুচ্ছ এবং ছোট। আর মা আমাকে মেরেছে তাতে কি হয়েছে? একটাই তো মেরেছে, তাতে কি এমনটা হয়েছে? তোমরা আমার গুরুজন, তোমরা আমার মাথার ছাদ, তোমরা আমাকে শাসন না করবে তো কে করবে? মা, তুই জানো আমি কতদিন ধরে মায়ের হাতের মায়ের খাইনি? তোমার মনে আছে ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গেছিলাম, ঠিক সেদিন মা আমাকে মেরেছিল। তখন আমার বয়স 7 বছর, আর আজ এতদিন পর মায়ের হাতের মার খেলাম। সেদিন মা মেরেছিল আমাকে, তবে সেটা তো রাগ করে মারেনি। আর কখনো যেন এমন কথা না শুনি। ছোট মা আমার থুত নিতে হাত বুলিয়ে বলে, তোর মতো এমন লক্ষ্মী একটা ছেলে যদি আমার হতো। ছোট মার কথা শুনে প্রচন্ড রাগ হয় আমার। কি বললে তুমি? আমার মতো লক্ষ্মী একটা ছেলে হতো? তাহলে আমি কার ছেলে? ও, তার মানে তুমি আমাকে নিজের ছেলে মনে করো না, তাই তো? ঠিক আছে, যাও আমার ঘর থেকে, তোমার সাথে আর কোনো কথা নেই। এই বলে আমি মুখ ঘুরিয়ে বসলাম। মানুষ ছোট বাচ্চাদের সাথে যেভাবে কথা বলে ছোট মাও সেভাবে বলতে লাগলো। বলে বাবালে, আমার সোনা বাবাটা রাগ করেছে? আচ্ছা, এই যে কান ধরলাম, আর কখনো এমন কথা বলবো না। এবার তো আমার দিকে ঘুরে তাকাও, আমার লক্ষ্মী সোনা বাবাটা। ছোট মায়ের এমন তোতলামি দেখে ফিক করে হেসে দিলাম। ছোট মা যে এভাবে কথা বলবে আমি কখনো ভাবতেও পারি নাই। আমি ছোট মার দিকে ঘুরে আবার তার কোলে মাথা রাখলাম। আর কখনো এমন কথা বলবে না, তাহলে অভিমান করে অনেক দূরে চলে যাব। ঠিক আছে, আর কখনো এমন কথা বলবো না। এমন সময় আমাদের পুতুল মহারানী সেখানে হাজির। বাহ, ছেলেকে পেয়ে এখন মেয়েকে ভুলে গিয়েছো তাই না? চুপি চুপি ছেলেকে আদর করা হচ্ছে। কেন রে, তোকে তো সবসময় আদর করি, তবুও মন ভরে না? তোর ভাইয়া তো 2 দিন পরে চলে যাবে, তবুও এত হিংসা করিস? আচ্ছা আয়, তোকেও আদর করে দিচ্ছি। পিচিটাও এসে ছোট মায়ের কোলে মাথা রাখলো। ভাইয়া কোথাও যাবে না বলে দিলাম। ভাইয়া চলে গেলে আমি খেলবো কার সাথে? ছোট মা কিছু বলতে যাবে, তার আগে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। ছোট মাকে কিন্তু বলতে দিলাম না, কারণ আমার দূরে কোথাও যাওয়ার কথা শুনলে পিচিটা হয়তো অনেক পাগলামি করবে, তাই না বলাই শ্রেয়। ছোট মা বলল, আচ্ছা তোরা থাক, আমি আজ তোদের প্রিয় খাবার খিচুড়ি রান্না করব। খিচুড়ির কথা শুনে আমরা দুজনেই হা করে রইলাম। এটা দেখে ছোট মা হেসে দেয়। ছোট মার হাতের খিচুড়ি অনেক মজার হয়। আজ নিজের প্রিয় মুখগুলোকে ছেড়ে চলে যেতে হচ্ছে অচেনা অজানা এক জায়গায়, যেখানে থাকবে না আমার প্রিয় মানুষগুলো। পিচ্চিটাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে আমার। পরিস্থিতি এতটাই নিষ্ঠুর যে প্রিয় মানুষগুলোকেও দূরে ঠেলে দেয়। আমি যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বের হই, তখন পিচ্চিটা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। বারবার বলছিল আমাকে ছেড়ে যেও না। জানালার ধারে বসে এসব কথা ভাবতে ভাবতে নিজের শহরে চোখ বুলিয়ে নিলাম একবার। জানি না কখন চোখ দুটো লেগে গিয়েছিল। আমি আসার পর নাকি পুতুল কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই কথাটি আমাকে কেউ বলেনি। হঠাৎ কারো চিৎকারে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি হেল্পার। জানালার দিকে তাকিয়ে দেখি আমি বাবার দেওয়ার ঠিকানা চলে আসছি। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাবার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। কে আপনি, আর কাকে চাই? দরজাটা খুলে দিয়ে কথাটি বলল মেয়েটি। আমি শান্ত কণ্ঠে জবাব দিলাম, জি আমি মুগ্ধ। এটা আসলাম চাচার বাড়ি না? মেয়েটি কিছু বলার আগেই বাড়ির ভেতর থেকে একটা শব্দ ভেসে আসলো। কে এসেছে রে মা? মেয়েটি আমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে উত্তর দিল, মুগ্ধ নামের একটি ছেলে এসেছে, তোমাকে খুঁজছে।
আরে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভেতরে নিয়ে আয়। এবার মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, চলুন ভিতরে, বাবা আপনাকে ডাকছে। আমি অনুমতি পেয়ে ভেতরে গেলাম। সোফায় একজন মহিলা এবং পুরুষ বসে আছে। সম্ভবত মেয়েটির বাবা মা হবে। আমি তাদের সামনে গিয়ে সালাম দিলাম। চাচা সালামের জবাব দিয়ে বলল, তা বাবা, তুমি রায়হানের ছেলে মুগ্ধ? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। পরিচয় হও, ইনি হলো তোমার চাচি, আর ও হলো আমাদের মেয়ে রিক্তা। ভদ্র মহিলা এবং মেয়েটিকে দেখিয়ে দিয়ে বলল, মেয়েটি প্রথম থেকে আমার দিকে হিংসে ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। তবে কি মেয়েটির চোখে আমি বিষাক্ত কাটা হয়ে গেলাম? পরিচয় পর্ব শেষ করে চাচা আমাকে বলল, এখন গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খাবার খেয়ে না। রিক্তা, মুগ্ধকে গেস্ট রুমে নিয়ে যাও। মেয়েটি আমাকে একটা রুমে নিয়ে এসে বাথরুম দেখিয়ে দিয়ে চলে গেল। আমি ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। হঠাৎ শুনতে পেলাম, বাবা, এই ছেলেটা কি আমাদের সাথে থাকবে? মনে হলো রিক্তা নামের মেয়েটি কথাটি বলল। আমার একটু বেশি কৌতূহল জাগলো মনে তাদের কথোপকথন শুনবার। ছেলেটি আমাদের সাথেই থাকবে। কিন্তু বাবা, ছেলেটাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। তুমি ওকে অন্য কোথাও থাকতে বলো। কি বলছো এসব? ও আমার ছোটবেলার বন্ধুর ছেলে। ওর বাবা আমার জীবনে কতটা অবদান রেখেছে তা তোমাকে বলে শেষ করতে পারবো না। আর অচেনা শহরের ছেলেটা কোথায় যাবে? আমি এত কিছু জানি না, তুমি ওকে তাড়িয়ে দাও। কেন এমন পাগলামি করছো তুমি? আমার কাছে তো মুগ্ধকে খারাপ লাগছে না। এবার রিক্তার মা বলে ওঠে, তোমার মেয়ে তো ঠিকই বলেছে, এভাবে অচেনা একটা ছেলেকে বাসায় জায়গা দেওয়াটা মোটেও ঠিক হবে না। তাছাড়া সে তোমার বন্ধুর ছেলে বলেই কি তোমাকে উদ্ধার করে দিয়েছে নাকি? আমারও ছেলেটাকে ভালো লাগেনি, বলা তো যায় না কখন বিপদ ঘটিয়ে বসে। আমাদের ঘরে এত বড় একটা মেয়ে আছে। ভদ্র মহিলা আর কিছু বলার আগেই চাচা বলল, তুমি চুপ করবে? সব সময় শুধু উল্টোপাল্টা চিন্তা করো। ছেলেটির মধ্যে কি রকম খারাপ দেখলে যে যার জন্য মনে হলো সে এতটা জঘন্য কাজ করতে পারে? মানুষকে ভালোবাসতে শিখো, তাহলেই না মানুষের মর্মটা বুঝবে। রিক্তা বলে ওঠে, বাবা, তুমি ওকে অন্য কোথাও থাকতে বলো, না হলে আমি কিন্তু এখানে থাকবো না। এই কথা বলে রিক্তা চলে যায় তার ঘরে। ভদ্র মহিলাও আর থাকলো না, স্থান ত্যাগ করে। আমি ঘরের ঝুলানো ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে নিজেকে বলতে লাগলাম, মানুষ কতটা বিচিত্র হতে পারে। তা না হলে একটা অচেনা মানুষকে নিয়ে এতটা জঘন্য ভাবনা কিভাবে মনের মধ্যে পুষতে পারে? তাদের কথোপকথন শুনে আমার খুব একটা খারাপ লাগলো না, কারণ জীবনে যতটুকু পথ পাড়ি দিয়েছি এতেই পৃথিবীর মানুষ সম্পর্কে বেশ ভালোই ধারণা পেয়েছি। পৃথিবী যতটা না অদ্ভুত তার থেকেও বেশি অদ্ভুত এই পৃথিবীতে বসবাসরত মানুষরা। আমি বুঝে গিয়েছি এখানে আমার থাকা হবে না, আর থাকলেও খুব সংগ্রাম করে থাকতে হবে। আর আমার মনে হয় এই সংগ্রামের কোনো মানেই হয় না। মাঝে মাঝে কিন্তু জায়গায় প্রতিবাদ না করাই ভালো। এতে বোঝা যায় কোনটা মুখোশধারী মানুষ আর কোনটা ভালো মানুষ। আমি মুঠো ফোনটি হাতে নিয়ে মাকে কল করলাম। দুবার রিং বাজতেই কলটা রিসিভ করলো। আমি কিছু বলার আগেই মা বলল, তুই ঠিকঠাক ভাবে পৌঁছে গিয়েছিস তো বাবা? যেতে কোনো অসুবিধা হয়নি তো? মায়ের কথা শুনে নিঃশব্দে একটা মুচকি হাসি দিলাম। মায়ের কাছে এখনো সেই ছোট্ট মুগ্ধই রয়ে গেলাম। পৃথিবীর সকল মা বাবার কাছে তাদের সন্তানরা ছোটই থেকে যায়, বড় হয়ে যায় তো শুধু সন্তান নামক কিছু অমানুষরা, যারা মা বাবার উপর অত্যাচার করে। হ্যাঁ মা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। বাড়ির সবাই কেমন আছে মা? সবাই ভালো আছে, কিন্তু পুতুল কেঁদেই চলেছে, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল একবার। কথাটি শুনে আমার হাসি মুখটা মলিন হয়ে গেল। ভাঙা কণ্ঠে বললাম, কি বলছো এসব? পুতুল জ্ঞান হারিয়ে ফেলেছে আর তোমরা আমাকে বলনি? বললে কি হতো? চিন্তা ছাড়া কি আর কিছু করতে পারতি? এখন কি করছে? এখন একটু ঘুমিয়েছে। আচ্ছা, বাবা কোথায়? এই তো আমার পাশে, নে কথা বল। এই বলে মা বাবার হাতে ফোনটি দিল। হ্যাঁ বাবা, বল, কি খবর তোর? ভালো। বাবাকে কিছু বলতে গিয়ে আটকে গেলাম। কি রে, কিছু বলবি? বাবা, আমি এখানে থাকতে চাই না। কেন? তাহলে তোর আঙ্কেলকে বল একটা বাড়ি দেখতে।
ঠিক আছে বাবা। তারপর টুকিটাকি কথা বলে কল কেটে দিলাম। যাক, একটা ব্যবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পরে রিক্তা ডাকতে এলো খাবার খাওয়ার জন্য। আমি কিছু না বোঝার ভান করে খাবার খেতে গেলাম। তোমার বাবা বলল তুমি নাকি আমাদের সাথে থাকবে না। কেন বাবা, এখানে কি তোমার অসুবিধা হবে? খাবার খাওয়ার সময় চাচা কথাটি বলল। না চাচা, কোনো সমস্যা নেই। তাহলে যে তোমার বাবা বলল তুমি এখানে থাকবে না? আসলে আমি একলা থাকতে একটু বেশি পছন্দ করি তো, তাই এই জন্য বাড়িতে ও কেউ আমাকে বেশি ডিস্টার্ব করতো না। আচ্ছা, যেমনটা তোমার ইচ্ছে। তারপর সবাই খাওয়া শেষ করলাম, কিছু সময় বিশ্রাম নিলাম। তারপর আমি রিক্তা এবং চাচা বের হলাম বাসা দেখার জন্য। তাদের পাশেই বাসাটা, একলা মানুষ, তাই বেশি দেখাশোনা করলাম না। সন্ধ্যার মধ্যে সবকিছু গোছগাছ করে নিলাম। আমার পুতুল বউয়ের সাথে কথা বলবো বলে কল দিলাম মাকে। মা বলল, বাবা, তোর বাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। আচ্ছা মা, পুতুল কি এখনো ঘুমায়? না, ঘরে বসে আছে মন খারাপ করে। আচ্ছা, ফোনটা পুতুলকে দাও। মা পুতুলের কাছে গিয়ে বলল, পুতুল মামুনি, তোমার ভাইয়া ফোন করেছে, তোমার সাথে কথা বলবে। না, আমি বলবো না। না, আমি কথা বলবো না। ফোনের ওপাশ থেকে আমি স্পষ্ট নাকটানা শব্দ পাচ্ছি। তার মানে পুতুল এখনো কাঁদছে। আমি মাকে বললাম, মা পুতুলকে বলে দাও আমার সাথে কথা না বললে আর কখনো বাড়ি ফিরবো না। মা পুতুলকে কথাটি বলার সঙ্গে সঙ্গেই পুতুল চিৎকার দিয়ে ফোনটা হাতে নিল। ফোন কানে নিয়ে শুধু কাঁদছে। পিচিটার চোখের এক এক ফোঁটা আমার বুকে তীরের মতো এসে বিঁধতে লাগলো। জানি না পিচিটার চোখের পানি আমাকে কেন এতটা আঘাত করে। আমি চোখের কোণায় জমে থাকা ফোঁটা ফোঁটা পানি মুছে দিলাম। আমার পুতুল বউটা কি এভাবেই কাঁদবে, নাকি আমার সাথেও কথা বলবে? আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি খুব পচা। তুমি আমাকে একা ফেলে চলে গেছো। এখন আমি কার সাথে খেলবো? আমাকে কে পড়াবে? আমাকে তো তুমি ছাড়া আর কেউ পড়াতে পারে না। কথাগুলো বলে ডুকরে ডুকরে কেঁদে ওঠে পুতুল। ওর এমন বেদনাদায়ক কথাগুলো আমার বুকের ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিল। ইচ্ছে করছে এখনই ছুটে চলে যাই পিচিটার কাছে। পুতুল বউ, তুই যদি আর একবার কাঁদিস তাহলে আমি আর কখনো বাড়ি ফিরবো না বলে দিলাম। কথাটি বলার সঙ্গে সঙ্গেই কান্না বন্ধ। যাক, ঔষধ কাজে দিয়েছে তাহলে। আমি আবার বললাম, তুই জাদু দেখবি? তুমি তো অনেক দূরে, তাহলে দেখবো কিভাবে? চাইলেই যাই। আমার পড়ার টেবিলের ড্রয়ারে গিয়ে দেখ, তোর জন্য চকলেট রাখা আছে। আর প্রতিদিন সকালে গিয়ে দেখতে পারবি তোর জন্য চকলেট রাখা থাকবে। কিন্তু তুমি তো অনেক দূরে, তাহলে কে আমার জন্য চকলেট রাখবে? এটাই তো জাদু। তুই যখন ঘুমিয়ে পড়বি তখন একটা পরি গিয়ে চকলেট রাখবে তোর জন্য। পিচিটা আর কোনো কথা না শুনে ফোন রেখে দৌড় দিল আমার ঘরে। চকলেটের জন্য একদম পাগলি। দীর্ঘ 5 বছর পর আজ বাড়িতে ফিরছি। নিজের অনুভূতিটা আজ অন্যরকম লাগছে। প্রিয় মানুষের মুখগুলো দেখব বলে। আজ আবার সেই আমার পিচিটাকে দেখতে পাবো। না জানি পিচিটা কতটা বড় হয়ে গেছে। আমাকে দেখলে কি চিনতে পারবে, নাকি আমি তাকে দেখলে চিনতে পারবো? জানি না কি উপহার অপেক্ষা করছে আমার জন্য। দীর্ঘ সময় জার্নির পর বাড়ির সামনে এসে নামলাম। সবকিছু কতটা পরিবর্তন হয়ে গেছে। পুরো পৃথিবীটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মানুষগুলো পরিবর্তন হতেই বা ক্ষতির কি? আমি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুটা অবাক হয়ে যাই বটে, কারণ আমাদের বাড়ির সামনে একঝাঁক মেয়ে ফুটবল খেলছে। তাদের মধ্যে রয়েছে একটা বড় মেয়ে। মেয়েটাকে ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি আর সেদিকে না তাকিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম। হঠাৎ মাথায় ভারী কিছুর আঘাত পেলাম। মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। পিছনে ঘুরে দেখি বড় মেয়েটি দৌড়ে আসছে আমার দিকে ফুটবল নেওয়ার জন্য। তার মানে এই মেয়েটার কাজ এটা। ভারী বজ্জাত মেয়ে তো, চেনা নেই জানা নেই, হুট করে একজন অপরিচিত মানুষকে বল দিয়ে আঘাত করলো। মেয়েটি আমার সামনে এসে বল কুড়িয়ে নেওয়ার পরে আমার দিকে তাকালো। আমি কিছু বলতে যাব তার আগে মেয়েটি আমাকে জড়িয়ে ধরলো। আচমকা এমন ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মেয়েটি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো কেন? কে এই মেয়েটি? এসব নানান চিন্তা ঘুরপাক খেতে লাগলো আমার মাথায়। ইতিমধ্যে আমার পুরো শরীরটা অবশ হয়ে যেতে শুরু করে। মনে হচ্ছে অনেক পুরনো কিছুর সঙ্গে আমার সংঘর্ষ হয়েছে, যার জন্য মনের ভিতর অজানা শিহরণ বয়ে যাচ্ছে। হঠাৎ আমার বুকে ভেজা অনুভব করলাম। মনে হচ্ছে মেয়েটি কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? সবকিছু আমার অজানা। আমার এগুলোকে জানবার খুব ইচ্ছে জাগছে মনে। এতক্ষণে হুঁশ এলো আমার। আমি মেয়েটির মাথা আমার বুক থেকে তুলে দেখলাম
মেয়েটির চোখ জোড়া আবছা লাল হয়ে গেছে। আমি কণ্ঠে জোর এনে বললাম, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? মেয়েটি আমার কথা শুনে মনে অনেকটা অবাক হলো মনে হচ্ছে। আমিও ভাবতে লাগলাম এতটা অবাক হওয়ার কারণ। মেয়েটি কপট রেগে কোমরে 2 হাত রেখে বলল, তুমি আমাকে চিনতে পারোনি? আমাকে তুমি করে সম্বোধন করায় অনেকটা অবাক হলাম আমি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার সে বলল, আজ তোমাকে দেখাবো মজা। এই বলে ফুটবল রেখে আমাদের বাড়ির ভিতরে চলে গেল। আমি আরো বেশি অবাক হলাম মেয়েটির এমন হুটহাট কাজকর্ম দেখে। মেয়েটি আমাকে জড়িয়ে ধরলই বা কেন, কাঁদলই বা কেন, আর আমাদের বাড়ির ভিতরেই বা গেল কেন? সবকিছু আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে। হয়তো আমাদের পরিচিত কেউ হবে তাই এমন আচরণ করছে, কিন্তু আমার পুতুল বউটাকে দেখতে না পেয়ে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল, যার জন্য মনটা সবসময় ছটফট করে। এখনো তার দেখাই মিলল না। এসব চিন্তা বাদ দিয়ে বাড়িতে সামনে এসে কলিং বেল বাজালাম। কয়েক মুহূর্ত পর ছোট মা এসে দরজা খুলে দিল। আমাকে দেখার সঙ্গে সঙ্গেই ছোট মার চোখের পানি গড়িয়ে এলো। কলিজা বলে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হয়তো এটা খুশির কান্না। এই কান্না থামাতে নেই। কলিজার শব্দটি শুনে ঘরে থাকা আমার জননীও এক প্রকার দৌড়ে চলে এলো। ছোট মা আমার কপালে গালে চুমো দিয়ে ভরিয়ে দিল। এবার মা আমাকে দেখে যেন অজর ধারায় চোখের পানি ফেলতে লাগলো। আমি বুঝি না মায়েরা কেন এমন হয়। সন্তানকে বহুদিন পর দেখলেই কেন কাঁদে, আর দূরে কোথাও গেলেই কেন কাঁদে। আমাকে দেখে মা একদম বরফ হয়ে গেছে। আমি একটু এগিয়ে গিয়ে মাকে পরম মমতায় জড়িয়ে ধরলাম। মা এবার হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি বুঝতে পারছি মায়ের কান্না থামাবো কিনা। আমি মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে জোর এনে বললাম, মা, আমি কি তোমাদের চোখের পানি দেখার জন্য এত দূর ছুটে এলাম নাকি? তোমাদের মুখে পূর্ণিমার হাসি দেখার জন্য এসেছি। মা বুঝতে পারলো আমার কথায় অভিমানের মিশ্রণ রয়েছে, আর আমার অভিমান খুব সহজে ভাঙবার নয়, সেটা মা খুব ভালো করেই জানে। তাই চোখের পানি মুছে আমার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, তুই আসবি এইটা আমাদের বলিসনি কেন? একেবারে যেহেতু চলে এসেছি তাই ভাবলাম সারপ্রাইজ দেব। তুই এমন এমন সারপ্রাইজ দিস, মানুষের হার্ট অ্যাটাক হওয়ার মতো সারপ্রাইজ। বেশ ভারী কণ্ঠে কথাটি বলল আমার জননী। উফ মা, এসব ফালতু কথা আমার জন্য একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। নিজের মাকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিস। আমি কে যে আমাকে মনে হবে? পিছন থেকে অতি জোরালো অভিমানী কণ্ঠে ছোট মা কথাটি বলল। আমি এবার মাকে ছেড়ে ছোট মাকে গিয়ে জড়িয়ে ধরি। ছোট মার কপালে শব্দ করে ছোট্ট একটা চুমু খাই। আমি জানি ছোট মা আমার উপর বেশিক্ষণ রাগ বা অভিমান করে থাকবে না। ছোট মার কাঁধে আমার 2 হাত পেঁচিয়ে বললাম, তোমরা 2 মা মিলে আমার দুটো পৃথিবী। তোমাদের কাউকে আমি আলাদা চোখে দেখি না। মাকে যতটা ভালোবাসি তোমাকেও ঠিক ততটাই ভালোবাসি। তোমাদের 2 মায়ের মাঝে আমি কোনো বৈষম্য রাখি না। ছোট মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা ভাগ্য করে তোর মতো সন্তান পেয়েছি। আমি দুজনকেই হাসানোর জন্য বললাম, আমি ভাবতেই পারিনি তোমরা এত তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে। 5 বছরে বুড়ি হয়ে গেলাম আমরা? তা নয়তো কি, মাথার প্রায় চুল তো পেকে গেছে। তাহলে তো বুড়ি হয়ে গেছো তোমরা, তাই না? আমার কথা শুনে আমার 2 জননী ফিক করে হেসে দেয়। দুটো চাঁদের হাসি একসাথে হলে কতটা সুন্দর হতে পারে তার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি অধমের নেই। মায়েদের সাথে খুনসুটি করলেও আমার দু চোখ যেন খুঁজে হয় না অন্য কাউকে। আমি এসেছি পর্যন্ত এখন আমার পুতুল বউয়ের কোনো দেখা নেই। তোর পুতুল বউ ঘরে আছে। পিছন থেকে মায়ের কথাটি শুনে হক চকিয়ে উঠলাম আমি। বেশি ভনিতা না করে বললাম, আমি এসেছি। এটা কি পুতুল বুঝতে পারিনি নাকি বুঝে ও আসছে না তা জানি না, তবে তুই আসায় কয়েক মুহূর্ত আগে মন খারাপ করে হন হন করে ঘরে গেল। মনে হয় কারোর সাথে ঝগড়া করে এসেছে। আমি লাগেজ আর কাঁধের ব্যাগটা মায়ের হাতে দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম পিচিটার ঘরের দিকে। আমার উল্টো দিক হয়ে ঘাপটি মেরে বসে আছে। এটা কি তার অভিযান? আমি কণ্ঠ কাঁপিয়ে ডাক দিলাম, পুতুল বউ। ডাকটি দেওয়ার সময় আমার যেন অন্তরাত্মা কেঁপে উঠল। আজ কত বছর পরে আমার সেই রেখে যাওয়া ছোট্ট পুতুলকে দেখবো আমি। ভাবতেই আমার মনের ভিতর সাগরের ঢেউয়ের মতো উতাল পাতাল শুরু হয়ে গেল। আমার মুখ থেকে পুতুল বউ ডাকটি শুনে পুতুল আমার দিকে ঘুরে তাকায়। সেই মেয়েটি যে আমাকে বাড়ির সামনে জড়িয়ে ধরেছিল। এবার আর অবাক হলাম না, কারণ আবছা আবছা বুঝতে পেরেছিলাম এই মেয়েটি আমার পুতুল বউ হবে। পুতুল এবারও বিলম্ব না করে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে। এবার আমিও পরম মমতায় জড়িয়ে নিলাম আমার পুতুল বউটাকে।
দীর্ঘ কয়েকটি বছর পর প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে নেওয়ার অনুভূতিটা যে কতটা প্রখর তা বলে বোঝানো খুব কঠিন। রেখে গেলাম সেই ছোট্ট পুতুলকে, আর এসে যে পুতুল বউকে এতটা বড় হতে দেখব তা ভাবনায় আনা মুশকিল। আজ আমার পুতুল বউটা কতটা বড় হয়ে গেছে। হঠাৎ পুতুল নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে দুহাত দূরে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত রাখলো। তুমি আমাকে চিনতে পারোনি? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো আমাকে? কথাটি বেশ অভিমান নিয়েই বলল আমার পিচ্চিটা। জানি এখন ইমোশনাল হওয়া যাবে না, তাই পুতুল বউটাকে রাগানোর জন্য বললাম, আগে তো অনেক সুন্দরী ছিলি, এখন যে এতটা পেতনির মতো দেখতে হবি তা তো আর জানতাম না, তাই চিনতেও পারিনি। বোমাটা মনে হয় সঠিক জায়গায় পড়েছে, এই বুঝি বোমাটা ফাটলো বলে। আমি পেতনির মতো দেখতে, তাই না? গোটা গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে আমি, আর আমাকেই বলছো পেতনি? আজ তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলে পাশে টেবিলে থাকা স্টিলের স্কেল নিয়ে আমাকে ধাওয়া করতে লাগলো মারার জন্য। পুরো বাড়ি ছুটে চলেছি আমরা। সত্যি এতদিন পরে পুতুলের রাগ ভাঙাতে পেরে অনেকটাই ভালো লাগা কাজ করছে আমার মনে। আমাদের এমন ছেলে মানুষই দেখে ছোট মাকে বলে, এতদিন বাড়িটা যেন প্রাণহীন ছিল, আজ আমাদের খোকা আসার সাথে সাথেই বাড়িটা প্রাণ ফিরে পেল। ছোট মার কথা শুনে মা একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, ঠিক বলেছিস ছোট, একমাত্র ছেলে মেয়ে দুটোই আমাদের বাড়ির প্রাণ, ওদের ছাড়া বাড়িটা একেবারে নিষ্প্রাণ। ছেলেটা হুট করে এসে আমাদের চমকে দিল, আর দুজন একসাথে হয়েই কেমন খুনসুটিও দুষ্টুমিতে মেতে উঠলো। পিচ্চিটার দৌড়ানি খেয়ে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু পিচ্চির হাঁপিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই মাত্র। একটা সময় না পেরে আমি সোফায় ধপ করে বসে পড়লাম। এই সুযোগে পুতুলও কয়েকটা বসিয়ে দিল আমার শরীরে। পুতুলের মান অভিমান ভাঙিয়ে নিজের ঘরে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ঘরে গিয়েও অবাক হতে হলো আমাকে, কেননা যেমন পরিষ্কার ঘর রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। কেউ হয়তো প্রতিনিয়ত ঘরে এসেছে এবং আমার এই ছোট্ট ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এসব ভাবছিলাম, তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, আমি সব সময় তোমার ঘর পরিষ্কার রেখেছি, এই নাও তোয়ালে। তোয়ালেটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল পুতুল। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার সেই ছোট্ট পুতুল আর সেই ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গিয়েছে সে। একটা সময় ছিল আমাদেরকেই তার কাজ করে দিতে হতো, আর এখন সে আমাদের কাজ করে দেয়। পৃথিবীটা যদি থমকে যেত তাহলে আমরা বুঝতেই পারতাম না জীবনের মজা। এসব ভাবনা বাদ দিয়ে বাথরুমে গিয়ে গোসল করে নিলাম, তারপর খেয়ে নিলাম। কিছুক্ষণ পর বাবা এবং ছোট চাচ্চু একসাথে বাড়িতে আসে, তাদের সাথে কুশল বিনিময় করলাম, তারপর আড্ডায় মেতে উঠলাম সবাই। হঠাৎ পুতুলের কথা মনে পড়ায় মাকে জিজ্ঞেস করলাম, মা পুতুলকে দেখছি না, পুতুল কোথায়? মা রান্নাঘরের দিকে ইশারা করে বলল, পুতুল রান্নাঘরে রান্না করে। আমি মায়ের কথা শুনে এবার আরো বেশি অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, বাড়িতে আসার পর সবাই শুধু আমাকে অবাকই করে দিচ্ছে। পুতুল রাঁধতে পারে? কেন পারবে না? রান্না বান্না মেয়েদের জীবনের অনেক বড় এমন ভূমিকা পালন করে। পুতুল তোকে রেঁধে খাওয়াবে বলে অনেক কষ্টে রান্না করা শিখেছে, বিশ্বাস না হলে গিয়ে দেখ। যাক মা, আমার পথটা সোজা করে দিল পুতুলের কাছে যাওয়ার কথা বলে। না হলে হুট করে কিসের বাহানা দেখিয়ে পুতুলের কাছে যেতাম। তাই আর বিলম্ব না করে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। গিয়ে আমি এক অপরূপাকে দেখতে পেলাম। ওড়না কাঁধে ঝুলিয়ে কোমরে বেঁধেছে পুতুল। পুতুলের মুখে একটু আটা লেগে আছে, দারুণ লাগছে দেখতে। পুতুল অতীতের তুলনায় বর্তমানে আরো বেশি সুন্দর হয়েছে। লম্বা কালো চুল, হরিণীর মতো টানা টানা চোখ, নাকটা হালকা উঁচু, চোখ দুটো বড় বড়, চুলগুলো হাঁটুর নিচে। পুতুলের চুল ছোটবেলা থেকেই বড়। আমার সামনে এ যেন এক মায়াবতী নারী দাঁড়িয়ে আছে। আমি পুতুলের ওই অপরূপ সৌন্দর্যের ভিতরে নিজেকে হারিয়ে ফেললাম। দরজায় হেলান দিয়ে মন ভরে পুতুলকে দেখতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। এদিকে কারো উপস্থিতি টের পেয়ে পুতুল দরজার দিকে তাকায়। আমাকে এভাবে দেখে কিছুটা নড়ে চড়ে উঠল। হয়তো আমাকে এভাবে আশা করেনি সে। এদিকে পুতুলকে দেখতেই বিভোর আমি। পুরো দুনিয়া যেন এই মুহূর্তে থমকে গিয়েছে। পুতুলের মনে শয়তানি বুদ্ধি জেঁকে বসে। গরম খুঁদি নিয়ে টিপি টিপি পায়ে আমার সামনে এসে দাঁড়ায়, তবু কোনো হেলদল নেই আমার। পুতুল গরম খুন্তিটা আমার হাতে ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে চিৎকার বেরোলো, কিন্তু চিৎকারটা বাইরে যেতে দিল না পুতুল। তার আগেই তার ওই নমনীয় কোমল হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে। পুতুল একদম আমার শরীরের সাথে লেপ্টে গেছে। আমি পুতুলের তুলনায় একটু লম্বা হওয়ায়
আমার মুখ চেপে ধরায় আমার একদম কাছে আসতে হয়েছে তাকে। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে একদম বরফ হয়ে যাই। কি আছে এই চোখে, যার মায়ায় বারবার হারিয়ে ফেলছি নিজেকে। আমার গরম নিঃশ্বাস পুতুলের হাতে আছড়ে পড়ছে। এতে পুতুল শিউরে ওঠে, মনে হচ্ছে শরীরটা এলিয়ে দিল। পুতুল কেউ দেখে ফেলবে। পুতুল আমার মুখ থুবড়ে হাতটা সরিয়ে নেয়। দেখুক, তাতে আমার কি? আমি পুতুলের এমন মোহময় কথা শুনে বেকুব হয়ে গেলাম। কেউ দেখে ফেললে সমস্যা হবে। তুমি আমাকে চুপি চুপি দেখছিলে, তাতে কোনো সমস্যা নেই, আর আমি একটু এসেছি তাতেই যত সমস্যা। এই বলে পুতুল আবার নিজের জায়গায় গিয়ে রান্না করতে থাকে। আমি ওর কাছে গিয়ে ভাবতে লাগলাম, পুতুল সত্যি আর ছোট নেই। ও বুঝতে পেরেছে কাছে আসার গুরুত্বটা। হঠাৎ খেয়াল করলাম পুতুলের হাতে কিসের যেন একটা দাগ। আমি পুতুলের হাতটা চেপে ধরে জিজ্ঞেস করলাম, পুতুল তোর হাতে কি হয়েছে? পুতুল তার হাতটা ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, তেমন কিছু না, এমনিতেই। এমনিতেই যে দাগ পড়ে না পুতুল, সত্যি করে বলো। পুতুল পিট পিট করে তাকিয়ে আমতা আমতা করে বলল, তোমার জন্য রান্না শিখতে গিয়ে তেল হাতে পড়ে একটু পুড়েছিল। পুতুলের কথাটা যেন সোজা আমার বুকে গিয়ে বিঁধল। সেই ছোট্ট পুতুল আমার জন্য এতটা কষ্ট করেছে। আমি কিছু না বলে শুধু মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইলাম পুতুলের দিকে। রাতে ডিনার শেষ করে পুতুলের রান্নার অনেক প্রশংসা করলাম। এতে পুতুল অনেকটাই খুশি হয়েছে। বউ বা প্রিয় মানুষগুলো যখন আপনার জন্য কষ্ট করে রান্না করে, তখন একটু বানিয়ে হলেও তার রান্নার প্রশংসা করুন। এতে সে অনেকটাই অনুপ্রেরণা পায় এবং আনন্দিত হয়। প্রিয় মানুষগুলো কিন্তু সামান্য একটু প্রশংসা পাওয়ার জন্যই রান্না করে। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ পেটে ভারী কিছু অনুভব করলাম। ঠোঁটেও কোনো কিছুর স্পর্শ পাচ্ছি। চোখ দুটো খুলে দেখি পুতুল আমার পেটে বসে আমার ঠোঁটে লিপস্টিক মাখিয়ে দিচ্ছে। আমি নড়তে গেলেই পুতুল বলে, খবরদার নড়াচড়া করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমিও চুপচাপ ওর পাগলামিগুলো দেখতে লাগলাম। পাগলিটা পারেও বটে, দুষ্টুমিটা জেনে ও রক্তে মাখা। প্রথমে আমার ঠোঁটে লিপস্টিক মাখিয়ে দিল, তারপর পুরো মুখে মেকআপ করে দিল, তারপর আমার মুখের সামনে ছোট একটা আয়না ধরলো। জঙ্গলি ভূত বানিয়ে দিয়েছে একেবারে। তারপর নিজেই দাঁতের এক অদ্ভুত ঘর্ষণ দিয়ে বলল, আমাকে পেতনি বলো তাই না? এবার দেখো কেমন লাগে। আমি পুতুলের কথা শুনে মনে মনে হেসে দেই। পেতনিকে পেতনি বলবো না তো কি পরি বলবো? আমার কথা শুনে মনে হয় পুতুলের খারাপ লাগলো, তাই মুখটা কালো করে আমার উপর থেকে নামতে লাগলো। আমি ওর হাত দুটো ধরে আমার দিকে ঘুরিয়ে নিলাম। পালিয়ে যাচ্ছিস কোথায় পিচ্চিটা? পাহাড় সমান অভিমান মুখে জড়ো করে বলল, থাকতে হবে না কোনো পেতনির সাথে, আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? শহরে গিয়ে নিশ্চয়ই কোনো শাকচুন্নির খপ্পরে পড়েছ, তাই আমাকে তোমার পেতনি মনে হয়। আমি পুতুলের গাল দুটো টিপে দিয়ে বললাম, তুই পেতনি না, একটি পরীর থেকেও বেশি সুন্দর। তুই মজাও বুঝিস না নাকি? আমার মনের ভাষা বুঝিস না? আমার কমপ্লিমেন্ট শুনে পুতুল মনে হয় একটু লজ্জা পেল। আমি কি তোমার বউ নাকি যে তোমার মনের ভাষা বুঝবো? আমি পুতুলের কথা শুনে হেসে দিলাম। এখন কি আমার পেটের উপর থেকে নামবি নাকি এভাবে পুরো দিন বসে থাকবি? এবার পুতুল আমার পেট থেকে নামলো। আমি ব্রাশে টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে পুতুলের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে হাত দিয়ে গভীর মগ্ন হয়ে কি যেন ভাবছে। আমি ওর মাথায় একটা চাটি মেরে বলি, কিরে এভাবে কি ভাবছিস? পুতুল কপট রেগে বলল, তুমি আমাকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি। যেভাবে মুখে হাত দিয়ে চিন্তা করছিস মনে হয় কোনো তুলকালাম হয়ে গেছে। এই বলে আমি বাথরুমে গিয়ে মুখে ধৌত করতে লাগলাম। পুতুল হুট করে এসে প্রশ্ন করে, আচ্ছা তুমি শহরে গিয়ে কোনো মেয়ের সাথে ইটিস পিটিস করনি তো? আমি ভ্রু কুচকে তাকালাম পুতুলের দিকে। আমি উল্টো প্রশ্ন ছুড়লাম, ইটিস পিটিস মানে? প্রেম টেম করনি তো? আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। প্রেম কি ইটিস পিটিস বলছে মেয়েটা? কি হলো, বলছো না কেন? আরে বাবা না, প্রেম করিনি। সত্যি বলছো তো? এখানে মিথ্যার কি আছে? লেখাপড়া নিয়েই তো ব্যস্ত ছিলাম, প্রেম করার সময় পেলাম কখন? আর যার তার সাথে কি প্রেম করা যায়? আর আমাকেই বা কোন মেয়ে পাত্তা দেবে বল? তোমার মতো বান্দরকে কেউ পাত্তা দিবেও না। এই বলে পুতুল ভেঙচি কেটে দৌড়ে পালিয়ে গেল। ছোটবেলাতে যেমন ইসরে পাকা ছিল এখনো তেমনটি আছে, তবে ওর এই পাগলামিগুলোই আমাদের সুখের সন্ধান মিলিয়ে দেয়। আজ আবারও বাড়ি ছাড়তে হচ্ছে চাকরির সুবাদে। পরিবার স্বজন পুতুলকে ছেড়ে আবারও অজানা ঠিকানায় পাড়ি জমালাম আমি। বেশ ভালোই কাটছিল দিনগুলো। দেখতে দেখতে সপ্তাহ, মাস, বছর কেটে গেল। একদিন অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ মুঠো ফোনটি বেজে ওঠে। হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। বেশ খুশি মনেই রিসিভ করে কানে ধরলাম। হ্যাঁ বাবা, কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি।
তুই কেমন আছিস বাবা? এই তো ভালো। তোকে একটা জরুরি কথা বলবো বলে কল করা। হ্যাঁ বলো। আমরা পুতুলের বিয়ে ঠিক করেছি। বাবার এই ছোট্ট বাক্যটি শুনে আমার যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। পুতুলের বিয়ে ঠিক করেছে। আমার কাছে ঘটে যাওয়া গত মুহূর্তটা অবিশ্বাস্য মনে হচ্ছে, তবুও নিজেকে ঠিক রেখে বললাম, এত তাড়াতাড়ি বুড়িটার বিয়ে? হ্যাঁ, ভালো পাত্র পেয়েছি। ছেলে অনেক বড় সরকারি অফিসার। পুতুল অনেক সুখে থাকবে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, পুতুল জানে? না। আমি শুধু ঠিক আছে বলে রেখে দিলাম। আজ আমার পৃথিবীটা বড্ড অসহায় হয়ে পড়ল। আমার পুতুল বউটা অন্য কারো হবে বলে, যাকে নিয়ে ছোটবেলা থেকেই আমার এই ছোট্ট মনে স্বপ্ন বুনেছিলাম, আস্তে আস্তে আমার চোখ দুটো ঝাপসা হতে লাগলো। আমি ভারাক্রান্ত মন নিয়ে বাগানে বসে বুকে দুহাত গুজে আকাশপানে এক পলকে তাকিয়ে আছি। ভাবছি 2 দিনে আমার পুরো পৃথিবীটাই উল্টে গেল। যাকে নিয়ে ছোটবেলা থেকে মনে ঘর বাঁধার স্বপ্ন পুষে রেখেছিলাম, এখন সে অন্য কারো হয়ে যাবে। এই কথাটি ভাবতেই বারবার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। না পারছি নিজেকে সামাল দিতে, না পারছি নিজের অশান্ত মনকে শান্ত করতে, আর না পারছি পরিবারকে কিছু বলতে। কারণ আমি বা পুতুল ছোটবেলা থেকেই বাবার কথায় অনড় ছিলাম। কখনো বাবার কথার উপরে কথা বলিনি। এখনো সেই সাহসটা জোগাতে পারিনি পুতুলকে হারিয়ে ফেলবো। এই কথাটি ভাবলেই বুকের ভেতর দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। যার সাথে জীবনের পুরোটা সময় জুড়ে হেসে খেলে পার করলাম, সেই কিনা অন্যের ঘরের বউ হতে চলেছে। চোখের কোণে কখন পানি এসে বাসা বেঁধেছে টেরই পেলাম না। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেলাম। আলতো করে চোখের পানি মুছে পিছনে তাকালাম। পুতুল দাঁড়িয়ে আছে। মুখ দেখে যতটা বুঝলাম তাতে মনে হলো পুতুলের মন আমার থেকেও বেশি খারাপ। আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, কি রে, কিছু বলবি? বলার জন্যই এসেছি। আজ অনেক কিছুই বলার আছে তোমাকে। তুমি সব সময় আমার কথা মজা ভেবে উড়িয়ে দাও, কিন্তু আজ আমি যা বলবো তা একদম মজা নয়। আজ পুতুলের কথার সুর পাল্টে গেছে। এতদিন তার বলা প্রতিটি কথায় দুষ্টুমি লুকিয়ে থাকতো, কিন্তু আজ মনে হচ্ছে পুতুল দুষ্টুমির মুডে নেই। আজ সত্যি সে সিরিয়াস। আমিও ভনিতা না করে বললাম, আচ্ছা বল, কি বলার আছে? আমার দুজনে বাগানে পাতানো দোলনায় বসলাম। পুতুল একবার আমার দিকে মায়াভরা চাহনিতে তাকিয়ে প্রকৃতিকে দেখায় মন দিল। তারপর মিষ্টি কণ্ঠে বুলি ছুটতে লাগলো, ভাইয়া, তোমার মনে আছে সেদিনের কথা, যেদিন তুমি পরন্ত বিকেলে নদীর ধারে বসে নদীর সৌন্দর্য দেখছিলে? পুতুলের কথা শুনে অনেকটাই অবাক হলাম। এত পুরনো কথাও পুতুলের মনে আছে? আমি কিছুটা আন্দাজ করতে পারলাম পুতুল ঠিক কি বলতে চাই। তবুও পুরো বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য বললাম, মনে আছে। সেদিন আমি তোমাকে বলেছিলাম, ভাইয়া তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার সব কাজ করে দিব। সেদিন তুমি আমার কান টেনে বলেছিলে, আমি যখন বড় হয়ে বিয়ের উপযুক্ত হব তখন তুমি আমাকে বউ বানাবে। আমি কথা কাটানোর জন্য বললাম, পাগলি, ওটা তো মজা করে বলেছিলাম। তোমার কাছে ব্যাপারটা মজার হলেও আমি কিন্তু একদম মজা করিনি। সেদিন তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে। আজ সত্যি তোমার বউ হতে চাই। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আমি পুতুলের কথা শুনে ওর মুখের দিকে তাকালাম। চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। আমি কখনো ভাবতেও পারিনি পুতুল এত পুরনো কথা মনে রেখে সেই ভালোবাসার দাবি নিয়ে আবারও আমার সামনে এসে দাঁড়াবে। মানুষ জীবনে অনেক কিছু আশা করে না, কিন্তু সেই না চাওয়া জিনিসটাই জীবনে আসে। আবার অনেক কিছু চেয়ে হাজার চেষ্টা করেও পাওয়া যায় না। জীবন কি অদ্ভুত। তুই কি বলছিস এসব? এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি আমাকে কখনো ভালোবাসোনি? কি উত্তর দেব এখন আমি? কথা বলার ভাষা যে হারিয়ে গেল। আমিও যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু পরিবার আর সমাজের জন্য ভালোবাসাটাকে প্রকাশ করতে পারছি না। আমি নিশ্চুপ থাকায় পুতুল হয়তো ভেবে নিয়েছে আমি সত্যিই তাকে ভালোবাসি না, তাই আবার বলতে থাকে, তুমি যদি সত্যি আমাকে ভালো না বাসো তাহলে কেন এত কেয়ার করো আমার? কেউ আমাকে মারলে তুমি কেন এতটা রাগ করতে? আমি না খেলে তুমিও কেন খাওয়া বন্ধ রাখতে? আমার সামান্য একটু কষ্টে কেন তুমি এত কষ্ট পেতে? আমি না খেয়ে ঘুমালে তুমিও কেন না খেয়ে ঘুমাতে? উত্তর দাও। নাকি এগুলো সব মিথ্যে অভিনয়? আমাকে ভালো না বাসলে কেন সব সময় আমাকে সবার কাছে বেশি প্রাধান্য দিয়েছো তুমি? কেন দিনের পর দিন আমার এত অত্যাচার সহ্য করেছো? তুমি কি কখনোই আমাকে ভালোবাসোনি? নাকি আমি শুধু তোমার চাচাতো বোন? পুতুলের কথা ধারালো তীরের মতো আমার বুকে বিঁধতে লাগলো। এতটা প্রখর তার কথার বলি, সেই দিনের সেই পিচ্চিটা আমাকে এতটা ভালোবাসবে
তা আমার ভাবনার বাইরে। আমি পুতুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, দেখো পুতুল, এখানে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই, আর আমি তোকে ভালোবাসলেও এর কোনো ফায়দা নেই, কারণ আমাদের সম্পর্ক আমাদের পরিবার এবং সমাজ কেউই মানবে না। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, দেখবি অনেক সুখী হবি। আমার কথা শুনে পুতুল মিছে একটা হাসি দিল ঠোঁট বাঁকিয়ে। আমি বুঝলাম না আমি হাসির কি বললাম। যে মানুষটা অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ায় আজ সেই বিড়াল হয়ে গেছে। আরে তুমি কোন সমাজের কথা বলছো, যেই সমাজ মানুষের কষ্টে প্রাণ খুলে হাসে? আমি তোমাকে ভালোবাসি, আর একটা মানুষ কখন কাউকে ভালোবাসে জানো? যখন সে কারো কাছে নিজের সুখ খুঁজে পায়, ঠিক তখনই তাকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছেই সুখে থাকবো। তুমি কেন বুঝতে পারছো না আমার ভালো থাকার চাবিকাঠি যে তুমি? নাকি বুঝেও অবুঝের মতো ভান করছো? আর বাকি রইল সমাজের কথা। আচ্ছা, ধরে নিলাম আমি এই সরকারি অফিসারকে বিয়ে করেছি, কিন্তু আমি ভালোবাসি তোমাকে। পরিবারের চাপে তাকে বিয়ে করলেও আমার মন তো তোমাকে ঘিরেই থাকবে। আমি তো তার কাছে ভালো থাকবো না। আর যখন তোমাকে না পাওয়ার যন্ত্রণায় কোনো এক ঘরের কোণে বসে নীরবে চোখের পানি ফেলবো, তখন কি তোমার এই সমাজ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পাশে এসে দাঁড়াবে? নাকি যখন স্বামীর হাতে নিপীড়িত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, তখন তোমার সমাজ আমাকে বাঁচাবে? পুতুলের কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কোনো কুল কিনারা না পেয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম পুতুলের কোমল গালে। আমি পুতুলের সামান্য কষ্টের কথা চিন্তা করতে পারি না, আজ সে মৃত্যুর কথা বলছে। পুতুল আমার থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর যদি অন্য কাউকে বিয়ে করতে হয়, তাহলে বিয়ের দিনে অনেক বড় দুর্ঘটনা ঘটাবো। এই বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম কি করা যায়। কোনো কিছু না ভেবেই বাবার কাছে গেলাম। বাবা ঘরে বসে পেপার পড়ছে। আমি বাবার পাশে গিয়ে বসলাম। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? বাবা, এই বিয়েটা কি বন্ধ করা যায় না? কি বলিস এইসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি বুঝে শুনেই বলছি। সরকারি অফিসার দেখে বিয়ে দিয়ে দিচ্ছ, একবারও ভাবছো না পুতুল সেখানে সুখী হবে কিনা? একবারও দেখলে না ছেলেটা কেমন? ছেলেটা মস্ত বড় অফিসার, যেখানে টাকা আছে সেখানে সুখও আছে। কথাটা তুমি একদম ভুল বললে বাবা। আজকাল অর্থ মানুষকে সুখ দিতে পারে না, টাকা মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। মস্ত বড় অফিসার বলেই যে ছেলেটা ভালো হবে এমনটা কিন্তু মোটেও নয়। আজকাল টাকাওয়ালা মানুষরাই বইয়ের উপর অত্যাচার করে বেশি। বাবা আমার কথায় কপট রেগে গেল, ভাবছে আমি তাকে জ্ঞান দিচ্ছি, কিন্তু বাবা এটা বুঝতে পারছে না যে সে নির্বোধের মতো কাজ করছে। তুই আমাকে মানুষ শেখাতে আসিস না। কোনটা ভালো আর কোনটা মন্দ তা আমি বুঝি। আমি তোর সাথে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি হতাশ হয়ে স্থান ত্যাগ করলাম। আর কি বা করতে পারি? বাবা তো আমাকে অপমান করলো বলা চলে। বাবা পুতুলের সুখের কথা ভেবে অন্ধ হয়ে গেছে। আজ পুতুলের বিয়ে, বধূ সেজে বসে আছে, আর বাকি সবাই বিয়ে বাড়িতে কাজে ব্যস্ত। কত মানুষের আনাগোনা, সবার মনে শান্তি আছে, কিন্তু দুটো মানুষের মনে শান্তির ছিটেফোঁটা নেই পর্যন্ত। আমার মনে যে কতটা ঝড় বয়ে যাচ্ছে সেটা আমার মন প্রাণ জানে। লাল বেনারসিতে সৌন্দর্যটা দ্বিগুণ হয়েছে, একদম পুতুলের মতো লাগছে দেখতে। আমি দূর থেকে এক পলকে তাকিয়ে আছি তার দিকে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে ছেলেটি কবুল বলল, এবার পুতুলের পালা। এদিকে আমার মনে তোলপাড় শুরু হয়ে গেছে। কোনোভাবেই মনকে শান্ত করতে পারছি না। তবে কি আমি চিরতরে হারিয়ে ফেললাম আমার পুতুল বউটাকে, যার সাথে কেটেছে আমার শৈশব, যার কষ্টে আমি কষ্ট পাই? এখন আর কেউ আমাকে মারার জন্য আমার পিছু ছুটবে না, আর না কেউ মিষ্টি কণ্ঠে বলবে, ভাইয়া আমি তোমার বউ হতে চাই। কাজী যখনই পুতুলকে কবুল বলতে বলল, ঠিক তখনই পুতুল বিয়ের মঞ্চে লুটিয়ে পড়ে। এটা দেখে আমি বরফে পরিণত হই, কারণ পুতুল সেদিন আমাকে বলেছিল আমাকে না পেলেও ও কোনো দুর্ঘটনা ঘটাবে। পুতুল আত্মহত্যা। আমি ধপ করে বসে পড়লাম। পুতুল এটা কি করলো? সবাই পুতুলের অজ্ঞান হওয়া দেখে পাগল পাড়া। ছোট মা চিৎকার দিয়ে পুতুলের কাছে যায়। ইতিমধ্যেই পুতুলের মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। এটা দেখে আমি যেন নিষ্প্রাণ হয়ে গেলাম। এই বুঝি আমার প্রাণ পাখিটা উড়ে গেল। বুকের ভেতর চিনচিন করে ব্যথা হতে লাগলো। তবে কি অচিরেই সব শেষ হয়ে গেল, নাকি অসমাপ্ত রয়ে গেল আমার ভালোবাসা? বিয়ে বাড়িতে কোণে বিষ খেয়েছে, ব্যাপারটা যেন অবিশ্বাস্য। বাবা মা, ছোট মা এবং চাচ্চু পাগলের মতো কাঁদতে শুরু করলো। এখন আমি নিজেকে সামলাবো নাকি বাকি সবাইকে? আর বরপক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে শুধু।
আমি গুটি গুটি পায়ে পুতুলের পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ বাবা খেয়াল করলো পুতুলের হাতে একটা কাগজ, সম্ভবত কোনো চিঠি হবে হয়তো। বাবা পুতুলের হাত থেকে চিঠিটা নিয়ে যেই না খুলতে যাবে, তখনই আমি পুতুলকে কোলে নিয়ে ছুটতে লাগলাম হাসপাতালের উদ্দেশ্যে। আমি থাকতে আমার পুতুল বউয়ের কিছু হতে পারে না। আমি বিশ্বাস করি আমার পুতুল বউ আমাকে ছেড়ে একা যেতে পারে না। আমার পিছু পিছু বাকি সবাই ছুট লাগালো। কোনো রকমে একটা ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলাম। পুতুলকে ওটিতে নেওয়া হলো। ডক্টর আর কয়েকটা নার্স ওটিতে গেল। কিছু সময় পরে ডক্টরের মাথা ঘুরতে লাগলো। এটা কেমন রোগী? ডক্টর কোনো কিছু বুঝতে না পেরে মাথা চুলকাতে শুরু করে। এটা দেখে নার্স জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা? ডক্টর এবার ঠোঁট চুলকাতে শুরু করে বলল, সমস্যা আমার মাথায় নাকি রোগীর পেটে সেটাই তো বুঝতে পারছি না। এটা রোগী নাকি অন্য কিছু? ডক্টরের কথা শুনে নার্স তাজ্জব বনে চলে গেল। স্যার রোগীর পেটে তো অবশ্যই সমস্যা আছে, কারণ তার পেটে বিষ আছে। নার্সের কথা শুনে ডক্টর তার চোখের চশমাটা নাকের ডগায় নামিয়ে ভ্রু কুঁচকে বাঁকা চোখে নার্সের দিকে তাকিয়ে বলল, আরে কোথায় বিষ? কিসের বিষ? কেমন বিষ? ডক্টরের এমন প্রলাপ বাক্য শুনে নার্সের জ্ঞান হারাবার মতো অবস্থা। এটা লেখাপড়া করা ডক্টর নাকি হাতুড়ি থেরাপি দেওয়া ডক্টর? বেটার বুড়ো বয়সে ডাক্তারি ভুলে গেল নাকি? মনে মনে কথাগুলো ভাবলো নার্স। আরে স্যার রোগীর পেটে বিষ আর আপনি বিষ খুঁজে বেড়াচ্ছেন? আরে রোগীর পেটে কোনো বিষ টিষ নেই, সে তো দিব্যি শ্বাস নিচ্ছে। এবার নার্সের মনে ভয় ঢুকে গেল। রোগী ভূত টুত নয়তো? ভয়ের চোটে নার্সটা তোতলাতে শুরু করলো। স্যার? নার্সের মুখে শ্যাশা শব্দটি শুনে এবার ডক্টরের চোখ টেরা হয়ে গেল। কি শাসা শাসা করছো? স্যার তাহলে ওর মুখে কিসের ফেনা? টুথপেস্টের ফেনা। রোগীর তো কিছুই হয়নি। কিছু যখন হয়নি তাহলে আমরা রোগী রোগী করছি কেন? ডক্টর আর নার্স কথা বলছিল। হঠাৎ পিছন থেকে কেউ ডক্টরের হাত টেনে ধরে। এতে ডক্টরের প্যান্ট ঢিলে হয়ে গেল। অপরদিকে পুতুলকে ওটিতে নেওয়ার পরে বাবা পুতুলের হাতে থাকা চিঠিটা খুলে পড়তে লাগলো। পড়ার পরে ধপ করে বসে পড়ে চেয়ারে। এটা দেখে বাকি সবাই উত্তেজিত হয়ে বাবাকে সামলায়। চাচ্চু বাবাকে জিজ্ঞেস করে, কি লেখা আছে ওতে ভাইয়া? বাবা চিঠিটা চাচ্চুর হাতে দেয়। সেটা জোরে জোরে পড়তে শুরু করলো। প্রিয় বাবা এবং বড় বাবা, তোমরা আমাকে অনেক ভালোবাসো তা আমি জানি, এবং তোমরা সুখের কথা ভেবেই এই বিয়েটা দিচ্ছ। কিন্তু আমি এই বিয়েতে সুখী হতে পারবো না, কারণ আমি ছোটবেলা থেকেই একজনকে মনে প্রাণে ভালোবেসে এসেছি। সে আর কেউ নয়, মুগ্ধ ভাইয়া। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ভাইয়ার বউ হবার। ভেবেছিলাম কখনো তোমাদের ছেড়ে অন্য কোথাও যাব না, চিরকাল আমরা একসাথেই থাকবো। আমি যখন ছোট ছিলাম তখন তোমরা আমাকে ভাইয়ার বউ বলতে, আর তখন আমার অনেক লজ্জা হতো, অপরদিকে খুশিও হতাম খুব। একদিন তোমরাই বলেছিলে আমাকে ভাইয়ার বউ করবে, কিন্তু তোমরা তোমাদের কথা ভুলে গেছো, এবং ভাইয়াও কথা দিয়েছিল আমাকে তার বউ করবে, সেও তার দেওয়া কথা ভুলে গিয়েছে। তোমরা কেউ আমাকে বোঝোনি আমি ভাইয়াকে অনেক ভালোবাসি, আর ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে। তোমরা আমাদের সম্পর্ক নাকি মানবে না, তাই তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি একা। আমি পারবো না ভাইয়াকে ছাড়া বাঁচতে, তাই পাড়ি জমালাম না ফেরার দেশে। ইতি তোমাদের আদরের দুষ্টু পুতুল। চিঠিটা শুনে আমার মাথা ভন ভন করতে শুরু করলো। আমি কখন তাকে বললাম যে আমিও ভালোবাসি? মেয়েটা মরবে তবুও কাউকে শান্তি দেবে না। চিঠিটা শুনে সবাই আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। নিজেকে এলিয়েন মনে হচ্ছে। বাবা আমার সামনে এসে জিজ্ঞেস করলো, তোরা একে অপরকে ভালোবাসিস? আমাকে আমার পুরো কথা শেষ করতে না দিয়েই বাবা আবার বলে, তোরা একে অপরকে ভালোবাসিস সেটা আমাদের বলিসনি কেন? আমি কিছু বলতে যাব তখনই ওটি থেকে ডক্টর এবং নার্স বেরিয়ে আসে। সবাই ডক্টরের কাছে ছুটে যায়। বাবা ডক্টরকে প্রশ্ন করে, ডক্টর আমাদের মেয়েটার কি অবস্থা? ও ভালো আছে তো? ডক্টর নাগের ডগা চুলকাতে শুরু করে। এটা দেখে নার্স মনে মনে ভাবে, এই বেটার চুলকানির রোগ আছে নাকি? ডেঞ্জার কামিং কামিং। ডক্টরের কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। লেখোকা এটা আবার কোন দেশের ভাষা? আমি ডক্টরের কথা না বুঝে নার্সকে জিজ্ঞেস করলাম, নার্স ডক্টর কি বলল? আমি তো কিছুই বুঝলাম না। এই সুযোগ ডক্টরকে পচানোর। নার্স 2 হাত মুঠো করে বললেন, আসলে উনি এলিয়েন গ্রুপের ডক্টর, নেপচুন থেকে ডাক্তারি শিখেছেন, তো তাই তার ভাষা কেউ বুঝে না। এই কথা শুনে ডক্টরের কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। খ্যাপা শাড়ির মতো ফুসতে ফুসতে স্থান ত্যাগ করলো। এদিকে আমার ফিট হওয়ার মতো অবস্থা।
কখন না জানি ঠুস করে জ্ঞানটা চাঁদের দেশে চলে যায়। এটা হসপিটাল নাকি পাগলাগারদ? চাচ্চু আবার নার্সকে জিজ্ঞেস করে, আমার মেয়ে ঠিক আছে তো? আসলে আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, আপনারা গিয়ে দেখা করুন। সবাই তড়িঘড়ি করে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে দেখে পুতুলের করুণ অবস্থা, জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছোট মা গিয়ে পুতুলকে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। তুই এটা কেন করলি মা? একবার কি আমাদের বলতে পারলি না তোর ভালোবাসার কথা? আমরা তোদের কখনো আলাদা করতাম বল? তোরাই তো আমাদের ভালো থাকার চাবিকাঠি, তাহলে কেন করলি এমন কাজ? সবার চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। বাবা পুতুলের মাথার পাশে বসে পুতুলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারে, তুই কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস? শুধু একবার মুখ ফুটে আমার মনের কথাগুলো আমাকে বললে কি আজ এই দিনটা আসতো? তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তবু আমায় বলতে পারলি না। এবার পুতুল অনেক কষ্টে ভাঙা কণ্ঠে জোরে এনে বলল, বড় বাবা, তোমাকে বললে কি ভাইয়ার সাথে আমাকে বিয়ে দিতে? পুতুলের এমন ভাঙা কণ্ঠের কথা শুনে সবাই ঢুকরে কেঁদে ওঠে। বাবা চোখের পানি মুছে বলল, হ্যাঁ দিতাম। এই কথাটি শুনে পুতুল এক লাফে উঠে বসে বলল, তাহলে এখন বিয়ে দাও ভাইয়ার সাথে। পুতুলের কাণ্ড দেখে এক একজনের চোখ ফুটবলের আকার ধারণ করলো। তো ইতিমধ্যে বুকে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে আমি গিয়ে বরের বুকে কান পেতে শুনতে লাগলাম হার্টবিট চলছে নাকি পগার পার, কিন্তু না, এই তো দেখি গান বাজানোর বক্সের মতো শব্দ করছে তার হার্টবিট। আমি কানে কম শুনতে লাগলাম। কে যেন বরের মুখে পানি ঢেলে জ্ঞান ফেরালো। ও ফ্লোর থেকে উঠে বলল, আমি আর এই বিয়ে করব না। এই মেয়ে এত ডেঞ্জারাস, একে বিয়ে করলে 2 দিনের মাথায় আমার সুস্থ হার্ট অ্যাটাক করে কাতায় চলে যাব। আমি নাই। এ বলে ছেলে হাওয়া হয়ে গেল। যা সালা, বর কোথায় ভ্যানিশ হয়ে গেল। যাক, আপদ বিদায় হলো। রাগে চাচ্চুর চোখ লাল হয়ে গেছে। তুই এতক্ষণ আমাদের সাথে নাটক করলি? এই বলে পুতুলকে মারার জন্য হাত তুললো। সঙ্গে সঙ্গে বাবা চাচ্চুর হাত ধরে ফেললো। আহ ছোট, কি পাগলামো করছিস? আমার বৌমাকে মারার কথা আর জীবনেও ভাববি না। বাবার কথা শুনে আমি টাসকি খেলাম। দাদার পোলা কয় কি? আর বৌমা শব্দটি শুনে পুতুল এতটাই লজ্জা পেল যে তার মুখ লাল টমেটোর মতো রঙে পরিণত হলো। বাবা আবারও বলতে লাগলো, দোষটা ছিল আমাদেরই, আমরাই বুঝতে পারিনি আমাদের ছেলে মেয়েদের ছোটবেলা থেকে এতটা মহব্বত তাদের দুজনার প্রতি। আর আমি তো ভাবতেই পারিনি আমার পুতুল মা এতটা বড় হয়েছে যে সে কাউকে ভালোবাসতে শিখেছে। আমি আজকেই তোদের বিয়ে দেব। বাসর ঘরে ঢুকে দেখি পুতুল জায়নামাজ বিছিয়ে বসে দুহাত তুলে দোয়া করছে। আমার দেরিতে আসাতে একাই নামাজ শেষ করলো। যাক, তবুও তো আমার পুতুল বউটা কেমন দিনী রূপে দেখে অন্তরাত্মা শীতল হয়ে গেল। অবশেষে পুতুলকে ছোটবেলা থেকে বউ ডাকা আজ সার্থক হলো। আমি আনমনা হয়ে পুতুলকে দেখাতে ব্যস্ত। এদিকে পুতুলের দোয়া শেষ হলে উঠে এসে দেখে আমি দরজার কাছে আনমনা হয়ে তাকিয়ে দেখছি। পুতুল আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো? এইভাবে আনমনে কি দেখছো? ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইলাম পুতুলের দিকে। মাশাল্লাহ, মুখে সবকিছু ঠিক আছে, কিন্তু কিসের যেন একটা অভাব রয়েই গেছে। আমি পুতুলের কোমর জড়িয়ে ধরে আলতো করে ওর কপালে শব্দ করে ছোট্ট একটা চুম্বন করলাম। পুতুল আমার ভালোবাসার প্রথম পরশ সাদরে গ্রহণ করলো। তারপর পুতুলের 2 চোখের পাতাতেও চুম্বন করলাম। পুতুল নিষ্পলক চোখে তাকিয়ে আছে আমার দিকে। এ যেন হরিণীর একজোড়া চোখ তাকিয়ে আছে আমার মুখপানে। এতটাই মায়াবী তার চোখ। আমি মাথার পাগড়িটা খুলে রেখে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। পুতুল এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। বুকটা যেন ঠান্ডা হয়ে গেল। মনের ভিতর অদ্ভুত এক প্রশান্তি বয়ে গেল। আমি পুতুলের মাথায় হাত বুলিয়ে বললাম, তোকে দেখেছিলাম। পুতুল আমার বুকে বিলি কেটে বলল, ওভাবে দেখার কি আছে? আগে কখনো দেখোনি? বিয়ের আগে এবং বিয়ের পরে 2 সময় দেখার 2 রকম অনুভূতি কাজ করে মনে। বিয়ের আগের দেখায় মানসিক তৃপ্তি হয় না, হারিয়ে ফেলার ভয় বিদ্যমান থাকে মনের ভিতর। কিন্তু বিয়ের পরের দেখায় কোনো ভয় নেই, এ দেখায় তৃপ্তি মেলে। আমাদের ভালোবাসার খুঁটি এতটাও কমজোর নয় যে আমরা কাউকে হারিয়ে ফেলবো। এর বাস্তব প্রমাণ তুমি নিজেই পেয়েছো। তোমাকে পাওয়ার জন্য কতই না অভিনয় করতে হলো, কিন্তু তুমি তো ভীতু। ভালোবাসার কথা মুখ ফুটে কাউকে বলতে পারলে না। পিচ্চিটার কথা শুনে মনে মনে হাসি পেল আমার।
গায়ে গতরেই বেড়েছে, বুদ্ধি হয়নি এখনো। আমি লম্বা একটা শ্বাস নিয়ে বললাম, ভালোবাসা এমন একটা জিনিস যার অনুভূতিগুলো খুব সহজে প্রকাশ করা যায় না। অনেকেই ভালোবাসার অনুভূতিগুলো খুব সহজে প্রকাশ করতে পারে, আবার অনেকেই তা পারে না। আবার কখনো কখনো মনের অপ্রকাশিত কথাগুলো প্রকাশ করার সময় এলেও বলা হয়ে ওঠে না, কারণ পরিস্থিতি কাজটাকে অসম্ভব করে দেয়। তুই নিজেই ভেবে দেখ, তুইও কিন্তু খুব সহজে ভালোবাসার কথাটা পরিবারের কাছে বলতে পারিসনি। আমি যদি অন্য কারো হয়ে যেতাম তাহলে? বড় কঠিন প্রশ্ন, কিন্তু উত্তর সোজা। আমার কাছে ভালোবাসা মানে একটা মুক্ত পাখি, যার রয়েছে একটা নিজস্ব ঠিকানা। পাখিটা সারাদিন উড়ে বেড়ায় তার মুক্ত আকাশে এবং শেষে ছুটে চলে তার আপন ঠিকানায়। তেমনি তুই যদি আমার কপালে থাকিস, তাহলে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুই আমারই হবি। তোর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্য কারো গল্প তো কি স্পর্শ করতে পারবে না। আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। একদিন হয়তো ভালোবাসার কোনো বৈষম্য থাকবে না, পৃথিবীটা ভালোবাসাময় হয়ে যাবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আমি সেখানে যেতে চাই। তুমি আমাকে তোমার বউ বানানোর প্রথম কথা দিয়েছিলে। আমি কিছুটা অবাক হলাম পুতুলের কথা শুনে, কারণ জায়গাটা দূরে। এত রাতে সেখানে গেলে লোকে কি না কি বলে। এমন পাগলামি করিস পুতুল, যেতে অনেক সময় লাগবে। পুতুল আমার বুক থেকে মাথাটা তুলে আস্তে ধীরে তার ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছাকাছি নিয়ে আসে। তারপর আলতো করে আমার ঠোঁটে তার কোমল নমনীয় ঠোঁট দুটোর ছোঁয়া দিল। শিহরণ বয়ে গেল আমার শরীরে। এটা জীবনের দ্বিতীয় ছোঁয়া পুতুলের ঠোঁটে। পুতুল মায়াবী চোখে তাকিয়ে মায়াবী কণ্ঠে বলল, প্লিজ। পুতুলের কথায় এতটাই মায়া জড়ানো যে আমি না করতে পারলাম না। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো পুরুষ মেয়েদের এমন মায়াবী মুখ দেখলে নিজের মনকে দমিয়ে রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বেশি সময় থাকা যাবে না। পুতুল অনেকটাই খুশি হয়ে বলল, ঠিক আছে। তারপর পুতুলকে নিয়ে বের হলাম বাড়ি থেকে। সাথে নিয়েছি আমার পুরনো সাথী সাইকেলটাকে। বাড়ির বাইরে এসে পুতুলকে সামনে বসিয়ে ছুটতে লাগলাম সেই ঠিকানায় যেখানে আমি মন খারাপ হলে যেতাম। অবশেষে পৌঁছালাম সেই পুরনো জায়গায়। অনেকদিন আসা হয়নি এখানে, বড় অচেনা লাগছে জায়গাটাকে। নদীর ধারে ঘাসের উপর দুজনে বসলাম। পুতুল আমার কাঁধে হেলান দিয়ে চাঁদ দেখায় মন দেয়। আমি ঘটা করে প্রশ্ন করি, আচ্ছা ডক্টর আর নার্স তো বলল তোর অবস্থা খুব খারাপ, কিন্তু তোর তো কিছুই হয়নি, তাহলে তারা এই কথা বলল? কারণ আমি বলতেছি বলতে। তুই সত্যি একটা ফাজিল মেয়ে। জন্মের পর থেকে দুষ্টুমি শুরু হয়েছে তোর। আমার কথায় পুতুল কপট রেগে যায়। এই, আমাকে একদম ফাজিল বলবা না। তাহলে কি বলবে? ছোটবেলায় তো কম কাণ্ড করিসনি। মেয়েটা বোধহয় রাগ করলো। জানিস তুই আমাকে কেন ভালোবাসিস? পুতুল আমার প্রশ্ন ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। কেন? যেদিন তোর জন্ম হয় সেদিন তোকে কোলে নিয়েছিলাম আদর করার জন্য। তোর কপালে চুমু খেয়ে গালে চুমু খেতে যাব, ঠিক তখনই তুই মুখ ঘুরিয়ে আমার ঠোঁটে চুম্বন করিস। তাহলে ভেবে দেখ তুই কতটা দুষ্টু। আমার কথা শুনে মনে হয় পুতুল লজ্জা পেল। চুমু খেয়েছি, বেশ করেছি। আর চুমু খাবো, বেশ করে চুমু খাবো। জন্মের দিন খেয়েছি, মৃত্যুর দিনেও খাবো। শুধু খাবো আর খাবো, পুরো দুনিয়া খাবো। পুতুলের এমন প্রলাপ বাক্য শুনে আমার চোখ আর চোখের জায়গায় নেই, চোখ কপালে উঠে গেছে। পাগল টাগল হয়ে গেলে নাকি? কি বলছে এসব? তারপর আর কথা না বাড়িয়ে চলে আসি সেখান থেকে। সেই রাতে আরো অনেক পাগলামি সহ্য করতে হয়েছে। আমার পুতুল বইয়ের অনেক বড় হয়ে গিয়েছে সে। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার মুখের উপর অনুভব করি। নিঃশ্বাসটা অতীব প্রখর, তার মানে একদম আমার মুখের খুব কাছাকাছি। পিটপিট করে চোখের পাতা মেলে দেখি পুতুল আমার মুখের উপর নিয়ে নিজের মুখটাই নেই আমাকে দেখছে। আমি হুট করে পুতুলকে আমার বুকে জড়িয়ে নিই। এতে ঠাস করে পুতুলের নাকটা আমার থুতনিতে বাড়ি খেলো। পুতুল নাক চেপে ধরে বলল, উফ, গেল রে, আমার নাকটা ফেটে গেল। এভাবে কেউ জড়িয়ে ধরে? তোর নাকটা বড্ড উঁচু, একটু বোচা হওয়া দরকার। তুমি কি এখনো আমাকে তুই করেই বলবে? আপনি বা তুমি শব্দগুলোর থেকে তুই শব্দটিতেই বেশি ভালোবাসা এবং মায়া লুকিয়ে থাকে। তুই নামক সম্পর্কগুলোতে যে কতটা গভীর ভালোবাসা থাকে সেটা তুই ভাবতেও পারবি না। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? চোখের সামনে যদি থাকে মাটির পরি,
তাহলে শুধু আমি কেন, যে কোনো ছেলেই সুন্দর করে কথা বলবে। একটা ছেলের মনে লুকিয়ে থাকা ঘুমন্ত কাব্যিক ভাবনাকে জাগ্রত করার জন্য একটা মিষ্টি মেয়ের মায়াবী মুখ এবং লম্বা চুলের এক ফালি চুল যথেষ্ট। থামো থামো থামো, অনেক হয়েছে। তোমার জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে নাও। পরে ঠান্ডা হয়ে গেলে আমার দোষ নেই। আর কফি? যেখানে গরম কফির মালিক আমার বুকে, সেখানে কফি ঠান্ডা হলে সমস্যা নেই। হয়েছে অনেক ন্যাকামি, এখন উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখো কারা এসেছে। পুতুল আর কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার পালিয়ে গেল। আমি কফির মগে চুমুক দিলাম। এটা মা বা ছোট মার হাতের তো নয়। পুতুল আমার জন্য কতটা কষ্ট করছে ভাবতেই আমার মনের ভিতর অদ্ভুত এক প্রশান্তি আসে। তারপর ফ্রেশ হয়ে বাইরে গেলাম। ড্রয়িং রুমে আমার বন্ধুরা এবং পুতুলেরও কিছু বন্ধু এসেছে। এগুলো সব আমার স্কুল কলেজের বন্ধু। আমি তাদের সামনে যেতেই এক বন্ধু বলল, কি রে, চুপি চুপি বিয়ে করে ফেললি আর আমাদের জানালি না পর্যন্ত? এতটা স্বার্থপর রে তুই? আসলে তেমন কিছু না রে ভাই, পুতুলের বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারোর সাথে, কিন্তু এরপর সবকিছু বলে দিলাম। আচ্ছা চল, বাগানে আজ সারাদিন আড্ডা হবে। আচ্ছা, কিন্তু নাস্তা তো করে নে তোরা। তোর কি মনে হয় রে আমরা রোজা আছি? আমরা আসার পরেই ভাবি আমাদের পেট পুরে খাইয়েছে। বাহ, বউ আমার সুপার ফাস্ট। তারপরে সবাই মিলে বাগানে গেলাম। সবাই গোল হয়ে বসলাম, পুতুলের বান্ধবীদের সঙ্গে আর আমি আমার বন্ধুদের সাথে। আমার এক বন্ধু গান বাজনা করতে অনেক পছন্দ করে, তাই সঙ্গে করে গিটার নিয়ে এসেছে। বেশ কয়েকজন গান গাইলো। এবার সবাই আমাকে বলল গান গাইতে। আমি গিটারটা হাতে টুংটাং করে সুর তুলতে লাগলাম। ইস কদর তুমসে হামে প্যার হো গয়া, হদ সে জ্যাদা হদ সে প্যার হো গয়া। এটুকু বলে আমি পুতুলের দিকে এক পলক তাকালাম। পুতুল আমাকে একটা মিষ্টি হাসি উপহার দিল। हमें इश्क तेरी यादों से, हमें इश्क तेरी बातों से, तेरे नींद में आते ख्वाबों से, तेरे साथ हुए मुलाकातों से। আমি বলাই পুতুল বলতে শুরু করে, हमें इश्क तेरी यादों से, हमें इश्क तेरी बातों से, मुझे इश्क है तेरे चुने से, मुझे इश्क है तेरे होने से, इस कदर तुमसे हमें प्यार हो गया। পুতুল বলল। গান শেষ হওয়ার পর সবাই করতালি দিচ্ছে। আমি আর পুতুল একে অপরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছি। অবশেষে আমাদের ছোটবেলার ভালোবাসা আজ পূর্ণতা পেল। আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার পুতুল বউ, ভালোবাসি যে তোকে, বড্ড বেশি ভালোবাসি।